So, welcome to our IELTS online reading module class. Welcome back to all of you. So, Daniapu, how are you today? আলহামদুলিল্লাহ, আই এম Oh, ফাইন। okay, আপু। So, actually, আমরা যেটা গতকাল লাস্ট ক্লাসে যেটা যেভাবে আমরা করেছি, এটা আসলে আসলে একদম আপনাকে একটা বেসিক ধারণা দেওয়া যে আসলে একটা রিডিং মডিউল পড়তে গেলে তো অনেক সময় লাগে, হ্যাঁ, কিন্তু আমাদের হাতে কিন্তু সময় খুবই কম। যার কারণে আমরা খুব ফাস্ট আমরা আম, পড়বো, পড়ে যে এবং আপনার খুব দ্রুত কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ। আদারওয়াইজ আপনার হাতে ইউল হ্যাভ 60 minutes অনলি, অ্যান্ড উইদিন দিস 60 minutes ইউ হ্যাভ টু আনসার 40 কোয়েশ্চেন্স। দ্যাট ইজ আপনাকে কভার করতে হবে থ্রি প্যাসেজেস, তিনটা প্যাসেজ আপনাকে কভার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আজকে কি কি করতে হবে আমি একটু খুব শর্টে একটু বলার চেষ্টা করি, হ্যাঁ। কি কি করতে হবে, তারপর আমরা একটা আইএলটিএস এর যে একটা টেস্ট আমরা করব, সেটা টেস্টটা আমরা প্র্যাকটিসটা শুরু করব, ঠিক আছে। সো এর আগে যেটা আমরা এর আগের ক্লাসে যেটা দেখেছি সেটা আসলে খুব বেসিক একটা ধারণা দেওয়া। সো আজকে আমরা আসলে কি করতে হবে একটু শর্টলি আমরা একটু আমি বলে নিচ্ছি, তারপরে আমরা প্র্যাকটিসটা শুরু করব, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি রেডমি, রেডমি এখানে নামে একজন আছেন। আচ্ছা, রেডমি নামে কে আছেন একটু আপনার নামটা কাইন্ডলি বলবেন, ক্যান ইউ প্লিজ মেনশন ইউর নেম, অথবা রিনেম করতে পারেন আপনার, হ্যাঁ। ওকে, তাহলে আমরা একটু বেসিক থেকে শুরু করি। বেসিক বলতে কি আমরা একটু কি কি করতে হবে আমাদেরকে এই বিষয়টা আমরা একটু ধারণা নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, রেডমি নামে একজন আছেন, রেডমি উনি কি বলছেন একটু কাইন্ডলি বলবেন, রেডমি। আচ্ছা, কোনো রেসপন্স পাচ্ছি না। ওকে, সো এর আগে বলেছি যে ফাইনাল টেস্টে আসলে আমাদের সময় টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সময়টা খুবই কম থাকে, তো যার কারণে আমাদেরকে কিছু টেকনিক অ্যাপ্লাই করেই করতে হবে। ইনফ্যাক্ট সবাই জানি যে আপনার তিনটা প্যাসেজ থাকে, হ্যাঁ। সো এই জন্য আপনি যদি এটা ডিভাইড করেন তাহলে 20 মিনিট করে টাইম টাইম থাকে আপনার প্রতিটা প্যাসেজের জন্য, ঠিক আছে। আচ্ছা, আর প্রথম কথা হলো আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেনটা খুব ভালো করে বুঝতে হবে, কোশ্চেনে কি বলা হচ্ছে সেই কোশ্চেনটা একদম পারফেক্টলি আপনাকে মানে বুঝে সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। সবার আগে কোশ্চেনটা বোঝা, ঠিক আছে, এটা সবার সবচেয়ে প্রথম যে বেসিক, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে রেডমি নামে একজন আছেন, উনি কি কাইন্ডলি একটু বলবেন যে কে কে বলছিলেন। হ্যালো, এটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কাইন্ডলি আপনার নামটা বলবেন। জি, আ- আমি আসাদুজ্জামান। আচ্ছা, আপনি কি আজকে নতুন, আজকে ক্লাসটা আপনার নতুন শুরু হচ্ছে? জি, আসলে আমি ভর্তি হয়েছি, জব করি তো ঢোকা হয় না। ও আচ্ছা, আপনার আগে ভর্তি হয়েছিলেন, ওকে ফাইন। সো আপনি কাইন্ডলি জি, একটু রিনেম করে নেবেন প্লিজ, আপনার নামটা রিনেম করে নিলে ভালো হয়। ওকে, সো ওকে ওকে, শিওর। সময় কম, আমরা একটু দ্রুত যাচ্ছি। তাহলে আপনারা, আপনাদের সবার হাতে কি আইএলটিএস 10 বইটা কি আছে? জি আছে। আচ্ছা ফাইন। তাহলে যেটা বলছিলাম, সব কোশ্চেনটা বোঝা, হ্যাঁ। যদি কোশ্চেনে বলা বলে যদি একটা উইদিন এ ওয়ার্ড, একটা ওয়ার্ডে আপনাকে আনসার করতে হবে, আপনাকে একটা সরি স্যার, word-এ। স্যার ওই iOS 10 বইটা কি স্যার আপনারাই তো সাপ্লাই দিয়েছেন স্যার? জি জি, আমরা আপনাদের দিব, যেহেতু আপনি মাত্রই অ্যাডমিশন নিয়েছেন, আপনার হয়তোবা পেতে একটু হয়তো সময় লাগছে, অথবা মাঝখানে হয়তো আচ্ছা যে স্যার, জি স্যার, হয়তো দু একদিনের আমি মধ্যে এখনো পাইনি স্যার। খুব শর্টলি পেয়ে যাবেন আশা করছি, হ্যাঁ। আচ্ছা, জি, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। যেটা বলছিলাম যে আপনার যেটা সবার আগে দরকার কোশ্চেনটা বোঝা, কোশ্চেনটা বুঝে কোশ্চেনে যেভাবে ইনস্ট্রাকশন থাকবে সেই অনুযায়ী আপনাকে আনসার করতে হবে। এবং যেমন ধরেন অনেক সময় বলা থাকলো যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওয়ান নাম্বার, হ্যাঁ, তাহলে সেটাই করতে হবে আপনাকে। আপনার স্পেলিং ভুল করা যাবে না, আপনি স্পেলিং ভুল করলে অবশ্যই স্কোর কাটবে, এটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে যদি একটা ওয়ার্ড বলে, যেটা একটু আগে বললাম, একটা ওয়ার্ডই আপনাকে আনসারটা দিতে হবে, ঠিক আছে। আর তারপরে আমি এখানে বুঝলাম না, যদি ভুল আনসার হয় সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে? মানে আনসারের স্কোর হবে আপনাকে না, আমি তো নাম্বারটা পাবো না, এখন যেটা আমি টোটাল পাবো সেখান থেকে কি মাইনাস হবে? না, মাইনাস অবশ্যই হবে, অবশ্যই হবে। কারণ হলো আমি আপনাকে বলি
ধরেন আপনি যে নাম্বার যে ওয়ার্ডটা একটা ওয়ার্ডে আপনাকে আনসার করতে বলছে, ঠিক আছে, আপনি ওয়ার্ডটা লিখলেন, ঠিক আছে, বাট আপনাকে সেখানে বানানটা ভুল হলো, স্পেলিং মিস্টেক হয়ে গেল, ঠিক আছে, তখন কিন্তু স্কোর কাটা যাবে, ঠিক আছে। সো আচ্ছা। এইখানটা আপনি একটু খেয়াল রাখতে হবে যে সাধারণত আমাদের টেক্সটের মধ্যে অনেক আনসার থাকে, সুতরাং আপনার খুব তাড়াহুড়া না করলে বানান ভুল হওয়ার চান্সটা কম থাকে, মানে এত বেশি ওরিড হওয়ার না, কিছু নেই। লিসেনিং লিসেনিং এ তো আমাদের তখন তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ, টুকটাক। আর লিসেনিং এর ক্ষেত্রে যেটা না আপনি স্যার, উনি বলতেছে নেগেটিভ মার্কিং আছে কিনা। নেগেটিভ মার্কিং তো সম্ভবত আছে কিনা, তো নাই তো মনে হয় স্যার। না, নেগেটিভ মার্কিং না, স্কোর কিছু কাটবে, স্কোর কিছু কাটেল হবে। হ্যাঁ, স্কোর আপনি তো যদি কাটা যাবে, স্কোর সেটা তো তো অবশ্যই কাটা স্বাভাবিক। যাবে, স্কোর অবশ্যই কাটা যাবে, বাট নেগেটিভ মার্কিং কিন্তু নাই। নেগেটিভ মার্কিং থাকলে তো আপনার আইএলটিএস এর তো সবাই মাইনাস হয়ে যেত অনেকে অনেকে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, আচ্ছা, তারপরে যেটা আপনার হচ্ছে যে না, আপনার এটা এত চিন্তা হওয়ার কিছু নাই, এই কারণে যে টেক্সটের মধ্যে, বডির মধ্যে আপনার অনেক আনসারের ওয়ার্ড গুলো থাকে, সুতরাং ওই যেখান থেকে আপনি পিক করছেন ওইখানে হয়তো বা আপনার আনসারটা আছে, ঠিক আছে। সুতরাং জাস্ট খালি আপনাকে পিক করে নিয়ে আসা, এই জাস্ট এইটুকু আর কি। অনেকে তাড়াহুড়ো করতে, যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকে হয়তো তাড়াহুড়ো করতে যে দেখা যাচ্ছে একটু ভুল করে ফেলেন, এটা যেন না হয়, জাস্ট টু মেক ইট শিওর, হ্যাঁ, মানে এটুকুই আর কি। আচ্ছা, তারপরে যেমন ধরেন আহ, কালকে যেভাবে আমরা, বা সরি এর আগে যে ক্লাসে যেভাবে আমরা করেছি, সো দেখা গেল যে সেভাবে করতে গেলে কিন্তু আপনি সময় কোনোভাবে দিনেও কখনোই কাভার করা যাবে না। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে একটা প্যাসেজ অনেক সময় নেয়, সো প্যাসেজের ফুলটা পড়ে আপনাকে আনসার করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি, যে একটার পর একটা যে সিরিয়ালি আসে, যে আইএলটিএস এর কোশ্চেনে যেগুলো অর্ডার ফলো করে, এরকম যেগুলো আছে সেগুলোই বেশিরভাগ থাকে। সো যেমন ধরেন মাল্টিপল চয়েস কোশ্চেন্স, তারপরে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, ম্যাচিং সেন্টেন্স, হ্যাঁ, তারপরে শর্ট আনসার কোশ্চেন্স, হ্যাঁ, গ্যাপ ফিলও ম্যাক্স, মানে 90% ক্ষেত্রে গ্যাপ ফিলে দেখবেন যে আপনার অর্ডার অনুসারে পাবেন। হুম। সো এইগুলোতে আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি এই জন্যই আপনাকে এই বিষয়গুলো আইএলটিএস অথরিটি হেল্প করবে, যে আপনার এই আমি যেগুলো বললাম এগুলোতে ম্যাক্সিমাম সময় আপনি অর্ডার অনুযায়ী পাবেন, ঠিক আছে। আর অর্ডার যেগুলো থাকে না, তার মধ্যে স্যার ধরেন ম্যাচিং ইনফরমেশন স্যার অর্ডার থাকে না স্যার, অর্ডার আমি থাকে না, দেখছি ম্যাচিং স্যার। ম্যাচিং হেডিং অর্ডার লিস্ট অফ থাকে না। হেডিংস এবং ম্যাচিং ইনফরমেশন, এইটা স্যার ইয়েস, এলোমেলো হয়। হ্যাঁ, ম্যাচিং ইনফরমেশন টু প্যারাগ্রাফস, নেম ম্যাচিং, ম্যাচিং হেডিংস, এগুলোতে আপনার অর্ডার ফলো করে না। যাই হোক, এটা নিয়ে এত বেশি ওয়ারি হওয়ার কিছু নাই, এগুলো আমরা প্র্যাকটিস করছি আজকে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমে আপনাকে যেটা কিওয়ার্ড খুঁজে আপনাকে সেটা মার্ক করতে হবে। আমি একটু আজকে ফার্স্ট ফার্স্ট বলে যাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। কিওয়ার্ডটা খুঁজে বের করে এবং সেটা আন্ডারলাইন করতে হবে। কিওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ডের মাধ্যমে আপনি খুব দ্রুত কোনো, মানে আপনার মেইন ওয়ার্ড গুলোকে বলে কিওয়ার্ড, যে ওয়ার্ডের মাধ্যমে আপনি অন্য কোথাও ওই জিনিসটা খুঁজে বের করা। প্যাসেজের বডিতে, আপনার বডি থেকে আপনি যখন বের করবেন, পিক করবেন বা স্ক্যান করবেন, যখন স্ক্যান করবেন তখন কিওয়ার্ড হবে আপনার টুল বা উইপন, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা হলো সিনোনিম এবং প্যারাফ্রেজিং। এই জিনিসটা তো আসলে আইএলটিএস এর সবগুলো টেস্টের ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিনোনিমাস অনেক বিষয় আপনার সাথে করতে হবে, সিনোনিম জানতে হবে। আর সত্যি কথা বলতে কি, জানার তো কোনো বিকল্প নাই। হ্যাঁ, টেকনিক তো অবশ্যই আমরা শিখবো, টেকনিক অ্যাপ্লাই করবো ডেফিনেটলি, বাট আপনাকে জানতে, জানা এবং প্র্যাকটিস করা, এই দুটোর কোনো বিকল্প নেই, ঠিক আছে। সিনোনিম এবং প্যারাফ্রেজিং স্পষ্ট একটা ধারণা থাকতে হবে। আর স্কিমিং যে কথাটা বলতে এর আগের ক্লাসে একটু আমরা বলেছিলাম, স্কিমিং হচ্ছে প্যাসেজে খুব দ্রুত চোখ বুলিয়ে নিয়ে প্যারাগ্রাফ সম্পর্কে একটা ধারণা নেওয়া, ঠিক আছে। এটাই একটি মূলত স্কিমিং বলা হয়, হ্যাঁ, যে প্যাসেজে খুব দ্রুত চোখ বুলিয়ে আপনি প্যারাগ্রাফটা একটা একটা শর্ট একটা ধারণা, ব্রিফ একটা ধারণা নিতে নেওয়া শেখা, এটাই হচ্ছে স্কিমিং। আর স্ক্যানিংও একটা বিষয়, স্ক্যানিং হচ্ছে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড প্যাসেজ না পড়ে খুব দ্রুত বের করা। হ্যাঁ, এটাই হচ্ছে স্ক্যানিং। তো যাই হোক, বিষয়গুলো হচ্ছে আপনার মূলত আপনাকে দ্রুত, আপনাকে ওই হাতে যে আপনার উইপনটা আছে, টুল আছে, সেই টুলটা ইউজ করে আপনি দ্রুত আনসারটা পিক করা, এটাই হচ্ছে মূল টিপস, ট্রিক্স বা যেটাই বলেন না কেন। আর আপনাকে হয়তো প্রথম যখন আপনি এগুলো আপনার করতে যাবেন বা যখন করবেন, তো সেইগুলো ক্ষেত্রে প্রথম দিকে আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে যখন আপনি একটা টেস্ট দিবেন বাসায়, তখন প্রথম প্রথম যে রেজাল্টটা আসবে সেই বিষয়ে আপনি একটু ওরির হবেন না একদমই। এগুলো আপনার অরিজিনাল রেজাল্ট না। হ্যাঁ, আপনার অরিজিনাল রেজাল্ট হচ্ছে মানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে। সো অনেকেই দেখা যাচ্ছে যে প্রথম প্রথম কিছু দেখা যাচ্ছে কেমব্রিজ থেকে নিজে নিজে টেস্ট দিয়ে দেখা যাচ্ছে স্কোরটা মোটেও ভালো আসছে না।
তখন সে খুবই হয়তো বা হতাশ হতে পারে। সো আমি বলবো এটা একদমই হবে না। কারণ হচ্ছে প্রথম দিকের স্কোর গুলো এটা অরিজিনাল স্কোর না, আপনার স্কোরটা ডেফিনেটলি গ্র্যাজুয়ালি এটা ইমপ্রুভ করবেই। ঠিক আছে, প্রথম দিন যেখানে থাকবেন আপনার ডে 7 অবশ্যই তার থেকে অনেক বেটার পজিশনে থাকবেন, হ্যাঁ, এটা নিঃসন্দেহে। আচ্ছা, আর আমি একটা কথা বলবো যে রিডিং মডিউলের সবচেয়ে ভালো স্কোর করার সবচেয়ে বড় টিপস হচ্ছে প্রতিদিন প্যাসেজ পড়া। প্রতিটা প্যাসেজ পড়ার সময় মাথায় রাখতে হবে যে আপনার মূল টার্গেট হচ্ছে প্রতিটা লাইনের অর্থ বোঝা। এটাই সবচেয়ে বড় স্কিল। যেমন ধরো ছোটবেলায় যে ইংরেজি প্যাসেজ পড়লে শব্দ ভেঙে ভেঙে পড়া হয়, এখন এরকম করলে হবে না। আপনি প্যাসেজ পড়তে থাকবেন, কিন্তু আপনার মাইন্ডে যাতে ট্রান্সলেট করা না লাগে, ট্রান্সলেট না করে যাতে প্যাসেজ পড়ার সময় ইংলিশ লাইনটা কি পড়ে যাচ্ছেন অটোমেটিক যাতে বুঝে ফেলেন, এই স্কিলটাই হচ্ছে আপনার উইপন। এই স্কিলটা আপনাকে বাড়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে আপনাকে যাতে ওই ট্রান্সলেশন করে সেই অনুযায়ী ভেঙে ভেঙে পড়া, ওইটা যাতে করা না লাগে, আপনি কিন্তু ফার্স্ট চলে যান। এট দ্য সেম টাইম আপনি আপনার মানে মিনিংটা আপনার মাথায় চলে আসে, আপনি যাতে ট্রান্সলেট করতে ওভাবে না হয়। হ্যাঁ, যেমন আপনার বাংলা একটা গল্প পড়লে তো আমরা ট্রান্সলেট করতে হয় না, ঠিক একইভাবে আপনি বাংলার মধ্যে যাতে ইংলিশ প্যাসেজ পড়লে যাতে ট্রান্সলেট করে না করেই বুঝে ফেলেন, এই স্কিলটা কি আপনাকে একটু ডেভেলপ করতে হবে। এটা প্রচুর পড়তে হবে এই জন্য। হ্যাঁ, আমি বলবো আপনি বইগুলো, আমাদের যে বইগুলো আছে বইগুলো আপনি পড়েন। হ্যাঁ, আইএলটিএস কেমব্রিজের বইগুলো আপনি পড়েন, প্রতিদিন প্যাসেজ পড়েন। হ্যাঁ, এই প্যাসেজ পড়ার কোনো বিকল্প নেই। যত বেশি পড়বেন আপনার প্র্যাকটিস হবে এবং আপনার হ্যাবিট গ্রো করবে। ঠিক আছে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি প্রথম দিন আপনি কাছে আপনার খটমট লাগবে, খটোমটো লাগবে, মানে একটু কেমন বাধো বাধো লাগবে। তারপরে আস্তে আস্তে যত বেশি পড়বেন আপনার প্যাসেজ রিডিং এর ক্যাপাসিটি বেড়ে যাবে। রিডিং ক্যাপাসিটি বাড়াটা খুবই দরকার। সো তাহলে প্রতিদিনের প্রশ্ন ভুল হবে, ভুল না হলে শিখবেন না, এটা আপনি এসব নিয়ে একবারে চিন্তা করবেন না। হুম। আমরা কি আজকে 10টা প্র্যাকটিস করব? হ্যাঁ, আমরা টেনটে প্র্যাকটিস করবো। টেনে আমি যাচ্ছি, তার আগে একটু জাস্ট খালি এইগুলো বিষয়গুলো আপনি দেখবো, একটু দেখে নিল, যাতে আপনার একটু আমরা এরপর যখন শুরু করছি তাহলে যাতে সব সমস্যা না হয়। আমরা এই কিছু কিছু টেকনিক যেগুলো অ্যাপ্লাই করবো সেগুলো একটু সংক্ষেপে একটু ধারণা দিয়ে নেওয়া। ঠিক আছে। আচ্ছা, বই তো দেখি সবার মনে হয় সবার আছে। আমার বই যাদের কাছে আছে একটু বইটা একটু বলবেন, প্রথমটা আমি দেখছি। পেজ নাম্বার স্যার প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে 17, মানে পেজ নাম্বার 17, সবাই একটু দেখার চেষ্টা করেন। স্টেপলস। স্টেপলস, হ্যাঁ এক্স্যাক্টলি, স্টেপলস। অনেক বড় প্যাসেজ। হ্যাঁ, বড় প্যাসেজ আছে, সমস্যা নেই, আমরা এত বড় প্যাসেজ করতে গেলে আমাদের সময় হবে না। তারপরও যখন আপনার কোশ্চেনের আনসার খুঁজতে যাব তখন আমরা এটা আমরা করবো। করতে হবে, খুব ফাস্ট করতে হবে, সেই কথাটাই আমি বলছিলাম যে আমাদের রিডিং এর মানে ক্যাপাসিটিটা বাড়াতে হবে। হ্যাঁ, আসলে আসলে আমরা আসলে সত্যি কথা বলতে কি, ইনফ্যাক্ট আমাদের রিডিং এর ক্যাপাসিটিটা সেই মানে আইএলস মানে কম্প্যাটিবল না আসলে, সত্যি কথা। হ্যাঁ, আইএলস কম্প্যাটিবল করতে হবে। মানে রিডিং যেটা আমাদের ক্যাপাসিটি আছে সেটা কিন্তু আমাদের একটু আগের, একটু মান্ধাত আমলের, বা একটু আমরা যেমন ধীরে সুস্থে হেলে দুলে বা একটু আয়েসি ভাবে পড়তাম না। সো ওই ক্যাপাসিটিটা বা ওই এটা আছে আমাদের মধ্যে। তো ওইটা আমাদেরকে বের হয়ে আসতে হবে। ওটা আইএলস কম্পাটিবল রিডিং ক্যাপাসিটি আমরা গ্রো করবো, যে খুব ফাস্ট রিড করতে হবে, এবং এই জন্য আমাকে আপনাকে প্রচুর পড়তে হবে। আচ্ছা, প্রথমে আমরা একটু কোশ্চেন গুলো দেখে নিই সবাই। একটু কোশ্চেন গুলো দেখবো। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে 19, পেজ নাম্বার 19 আছে। প্রথমে আমরা যেটা শুরু করছি, ট্রু ফলস নট গিভেন। আচ্ছা, তার আগে আমরা দেখি স্টেপ ওয়েলস। প্রথমে আমরা যেটা পড়ছি, স্টেপ ওয়েলসটা কি আসলে? স্টেপ ওয়েলসটা হচ্ছে যে ধাপে ধাপে সিঁড়িযুক্ত একটা, সিঁড়িযুক্ত। সিঁড়িযুক্ত একটা ধরেন কূপ। হ্যাঁ, এটা মেইনলি ইট ইজ ফাউন্ড ইন দা ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ রাজস্থান, গুজরাট, এই টাইপের আর কি, ধরেন যেখানে পানির খুব স্ক্যারসিটি, পানির খুব অভাব। হ্যাঁ, মোটামুটি আপনি টাইটেল দেখে একটু উইদিন সেকেন্ড আপনি ধারণা নিতে পারবেন যে আসলে হোয়াট ইট ইজ অ্যাবাউট। ওকে, সো এখানে যেমন দেওয়া আছে মিলেনিয়াম অ্যাগো, 1000 years ago, মানে স্টেপলস ওয়ার ফান্ডামেন্টাল টু লাইফ ইন দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, মানে প্রথমে যেটা বলা আছে আসলে ওই ডায়েট, ইন্ডিয়ার কিছু জায়গায় যেগুলো ডেজার্ট বেসড, সেগুলো তো আসলে পানির খুবই অভাব। ঠিক আছে, তো এইগুলোই পানির সোর্স বলা যায় বা যেটাই হোক না কেন। সো এটা ইন্ডিয়ার একটা হেরিটেজ হয়ে গেছে এখন। সে এই বিষয়গুলো তারা প্রিজার্ভ করে,
হ্যাঁ, এবং এই বিষয়গুলো মানে আসলে হেরিটেজের একটা পার্ট, হ্যাঁ, বলা যেতে পারে। আচ্ছা, এখন দেখেন, প্রথমে ট্রু ফার্স্ট নট, প্রথম কোশ্চেনটা যদি আমরা করি, examples of ancient staples can be found all over the world. Examples of ancient staples can be found all over the world. আচ্ছা, এখন আমরা যদি এখানে চলে যাই, এখানে যদি দেখি, হুম, just a minute. মানে এখানে কি বলা হলো তাহলে, স্টেপওয়েলের স্যাম্পল বা উদাহরণগুলো সারা বিশ্বেই দেখা যায় বা এরকম কিছু, ঠিক আছে। সো আচ্ছা, বই নাই কার কার, একটু কি বলবেন, একটু বইটা থাকলে সুবিধা হয় অবশ্য। আই হ্যাভ স্যার, মাসুদ রানা। আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট মিনিট। আচ্ছা, এখানে খুব ইজিয়েস্ট একটা অংশ যে স্টেপলসটা সারা বিশ্বেই পাওয়া যায়। হ্যাঁ, সো আমরা যখন দেখবো যে আসলে ভিতরে যাব, তখন আমরা কি দেখবো, এখন কিওয়ার্ডটা যদি আমি এখানে একটু আন্ডারলাইন বা মার্ক করি, তাহলে কি করবো বলেন তো। হ্যাঁ, কিওয়ার্ডটা কি মার্ক করা যেতে পারে, এক্সাম্পলস অফ অ্যানশিয়েন্ট স্টেপলস অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য, অল হ্যাঁ, ওভার দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা আমি হাইলাইট করতে পারি। হাইলাইট এগুলো করতে পারি। আচ্ছা, আচ্ছা, এইখানে আপনি যদি প্রথম প্যারাগ্রাফে আমরা যাই, তাহলে যদি আমরা দেখি, দেখেন 7 to 11, প্যারাগ্রাফ টুতে যদি আমরা দেখি, প্যারাগ্রাফ টুটা দেখতে পাচ্ছেন না, প্যারাগ্রাফ টু, হ্যাঁ, এখানে যদি আমরা দেখি, লেখা আছে, দেখেন মোস্ট, লাইন নাম্বার 7 থেকে শুরু করা যায়, লাইন নাম্বার 7 একটু দেখেন সবাই। Most staples are found dotted ইয়েস, around the desert এক্স্যাক্টলি, areas of Gujarat. most staples are found dotted around the desert areas of Gujarat বা গুজরাট, আচ্ছা, ওকে, where they are called Bhav, and Rajasthan where they are called Bauri, while a few also survive in Delhi. হ্যাঁ, তাহলে আমরা বোঝা যাচ্ছে যে দ্যাট মিনস দ্যাট স্টেপলস আর ইউনিক টু ইন্ডিয়া। হ্যাঁ, মানে বেসিক্যালি এটাই বলতে যাচ্ছে, তাই না। তাহলে এখানে আমরা কিন্তু যখন আমরা স্কিম করবো প্যারাগ্রাফ টুতে, তখন আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি অ্যান্সারটা, ঠিক আছে। প্যারাগ্রাফ ওয়ানটা পড়বো না কেন? হ্যাঁ, প্যারাগ্রাফ প্রথমে আমরা স্কিম করে যাব, তখন আমরা স্কিম করে যাওয়ার পরে যখন দেখলাম যে উত্তরটা প্যারাগ্রাফ ওয়ানের থেকে আমরা প্যারাগ্রাফ টুতে পাচ্ছি, ঠিক আছে। প্যারাগ্রাফ ওয়ান আমরা, আমি যে একটু আগে বললাম যে স্কিম করে যাব, তো ফার্স্ট পরে যাব, তখন যখন আমি প্যারাগ্রাফ টুতে যখন গেলাম, মোস্ট স্টেপলস আমরা প্রথম দিকেই খুঁজবো যেহেতু অ্যান্সারটা প্রথম দিকে থাকবে, একদম প্যারাগ্রাফ ওয়ানে থাকবে এমন না, বাট যখন আমরা দেখবো যে প্যারাগ্রাফ ওয়ানে নাই, প্যারাগ্রাফ ওয়ানে মূলত আপনার আসলে 6th and 17th সেঞ্চুরি কি হয়েছিল, মানে এই ধরনের গুজরাট, এবং ওই সময় একটু ইন্ট্রোডাকশন দেওয়া দেওয়া হয়েছে, আনসারটা প্যারাগ্রাফ টু দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখেন না, যেই আমরা মোস্ট স্টেপলস, সব ধরনের বেশিরভাগ স্টেপলস গুলো গুজরাট রাজস্থানে পাওয়া যায়। সো এটা দেখে আপনি মোটামুটি যা বুঝে ফেলতে পারবেন যে সবগুলো এগুলো মেইনলি ইন্ডিয়াতে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা কি হচ্ছে, False. ফলস। ওকে, সরি, ওকে, তাহলে আমাদের পরবর্তীটা আমরা একটু দেখি, স্টেপলস had a range of functions in addition to those related to water collection. Staples had a range of functions. স্টেপলের কিছু ফাংশনও আছে, বেশ কিছু কার্যকারিতা আছে, ইন অ্যাডিশন টু দোজ রিলেটেড টু ওয়াটার কালেকশন। তার মানে বোঝা যাচ্ছে এখানে মেন কাজটা হচ্ছে ওয়াটার কালেকশন। আচ্ছা, তার এর ইন অ্যাডিশন, এর বাইরেও স্টেপলস এর কিছু কার্যকারিতা রয়েছে। আচ্ছা, এটা তারা স্টেটমেন্টটা দিচ্ছে, সুতরাং স্টেটমেন্টে আমরা এটা পাচ্ছি। আচ্ছা, তাহলে যদি আমরা বডিতে চলে যাই, এখন বডিতে চলে গেলে আমরা তারপরে প্যাসেজে একটু দেখি। আচ্ছা, তাহলে দেখেন এখানে দেওয়া আছে, প্যারাগ্রাফ টুতে লাইন 11, নাম্বার 11 ধরেন, নাম্বার 11 যদি চলে আসি, প্যারাগ্রাফ টুতে নাম্বার 11 থেকে 14, হ্যাঁ, একটু আমরা দেখি, হ্যাঁ, দেখেন লেখা আছে,
সবাই পাঁচ, সাম ওয়ার লোকেটেড ইন অর নিয়ার ভিলেজেস। আপনারা কি লাইনটা পাচ্ছেন? জি। আচ্ছা, তারপরে আমরা প্রথমে যে কোশ্চেনটা পেয়েছিলাম, তারপরে কিন্তু এটা some were located in or near villages as public spaces for the community. আচ্ছা, others were positioned beside roads as resting places for travelers. ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন এখানে খেয়াল রাখবেন যে কিছু লোকেটেড হচ্ছে ভিলেজের স্যার এটা আশেপাশে। ট্রু হবে স্যার? হ্যাঁ, এটা তাহলে ট্রু হচ্ছে অ্যাজ রেস্টিং প্লেস ফর ট্রাভেলার্স। তাহলে আমরা জানি যে বেসিক্যালি এটা কাজ হচ্ছে ওয়াটার কালেকশন। ওয়াটার কালেকশন ছাড়াও এটা আরেকটা ফাংশন দেখা যাচ্ছে যে অ্যাজ রেস্টিং প্লেসেস ফর ট্রাভেলার্স। তার মানে কি এটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে? ট্রু। তাহলে এটা ট্রু। তাহলে আরো কিছু ফাংশনস রয়ে গেছে। তার মানে এটা যেহেতু অলরেডি মেনশন করা আছে একটা রেস্টিং প্লেসেস ফর ট্রাভেলার্স, ট্রাভেলের জন্য একটা রেস্টিং স্যার প্লেস। এইখানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ প্লিজ। এখানে আমার কাছে বেসিক্যালি আমি মানে প্র্যাকটিস করার সময় আমি দেখছি স্যার এইটা একটু মানে একটু কমন সেন্স মানে এটা ব্যবহার করতে হবে, নাইলে পরে স্যার এই যে দেখা যাইতেছে যেমন ধরেন স্যার এখানে বলা আছে স্টেপ সোইল হ্যাড এ রেঞ্জ অফ ফাংশনস। সো হ্যাঁ এইখানে আমরা যদি এখানে খুঁজতে যাই তো আমরা কিন্তু এটার সাথে কোনোভাবে মিলাইতে পারতেছি না, কিন্তু এইটা বোঝা যাইতেছে যে কি এখানে এই যে বলছে যে কি সামওয়্যার লোকেটেড ইন অর হ্যাঁ নিয়ার ভিলেজেস অ্যাজ পাবলিক স্পেসেস ফর দ্য কমিউনিটি। হ্যাঁ, তার মানে এইটাই একটা যে ফাংশন হিসেবে বলা হয়েছে এইটা আমাদেরকে ধরতে হবে আর কি স্যার। ধরতে হবে কারণ এখানে অবশ্যই কমন সেন্স অবশ্যই অবশ্যই আমাদের অ্যাপ্লাই করতেই হবে। কারণ হচ্ছে যে প্রথমে আমি বলে নিলাম না যে ধরেন স্টেপলস মানে তো আমরা বুঝি যে বেসিক্যালি হচ্ছে যে স্টেপলস হচ্ছে ওয়াটার কালেকশন। ওয়েল মানে গুজরাট এবং ইন্ডিয়ান ব্রাইট পার্টের স্টেপলসটা মূলত ওয়াটার কালেকশনটি হচ্ছে মেইন কাজ। হ্যাঁ, তারপরও তাদের আদার কিছু অ্যাক্টিভিটিস থাকে। হ্যাঁ, যে সেটাই এখানে বলা হচ্ছে যে কিছু কিছু কাজ আছে যেমন রেস্টিং ফর ট্রাভেলার্স। হ্যাঁ, হ্যাঁ, যে সাম লোকেটেড ইন নিয়ার অর ভিলেজেস, একদম হুবহু তো থাকবে না, এটা তো আমরা জানি। সেটা প্যাসেজ 1 2 3 যেটাই হোক না কেন হুবহু তো থাকবে না। সুতরাং আমাদেরকে দেখলে যাতে বুঝতে পারি যে পাবলিক স্পেসেস ফর দ্য কমিউনিটি। হুম, আদার্স ওয়ার পজিশন মানে কোন কোন জায়গায় পজিশন করা হয়েছে এবং তারপরে কিভাবে যাতে রেস্টিং প্লেসেস ফর ট্রাভেলার্স, যাদের ট্রাভেলাররা রেস্টিং নিতে পারে এই জন্য এমন ভাবে প্লেস করা হয়েছে। তার মানে এটা একটা ফাংশন একটা রয়ে গেছে। হ্যাঁ, সো এটাই আমাদের বুঝতে হবে যে আসলে তো হুবহু একদম তো থাকে না। এটা তো আমরা শুধুমাত্র রিডিং এ না, এটা আমরা লিসেনিং ও দেখেছি তাই না? লিসেনিং যারা আমরা করেছি আমরা খেয়াল করেছেন না যে লিসেনিং এ মোটামুটি আহ স্পিকার লিসেনিং যেটা এর ভয়ানক অবস্থা। হ্যাঁ, লিসেনিং আমরা লিসেনিং এ আমরা কি দেখেছি যে মোটামুটি একটা স্পিকার একটা ডায়াসে দাঁড়িয়ে সে বক্তৃতা দিয়ে যাচ্ছে, সে বক্তৃতা থেকে আমাকে আনসার গুলো করতে হচ্ছে। সো সে তো একবারই বলে যাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়বার বলার সুযোগ নাই। কিন্তু সে বলছে যেভাবে কোশ্চেনে হুবহু সেভাবে নাই, একটু সিনোনিমাস ওয়েতে একটু ডিফারেন্ট ওয়েতে। সো ওই কমন সেন্স অ্যাপ্লাই করাটা অবশ্যই ইম্পর্টেন্ট। তখন আমাকে বুঝতে হবে যে না হুবহু ওরকম থাকবে না বডিতে, কিন্তু বডিতে আপনাকে ইঙ্গিত দেওয়া থাকবেই যাতে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, আমাকে সেটাই বুঝতে হবে, আপনাকে সেটাই বুঝতে হবে। তাহলে যে স্টেপল গুলো বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়, বিভিন্ন কমিউনিটিতে পাবলিক স্পেসে বা কমিউনিটিতে। হ্যাঁ, যাতে রোডের পাশে বা এরকম ভাবে জায়গায় যাতে, এবং আদার্স কিছু কিছু পজিশন করা হয়েছিল রোডের পাশে যাতে কি ট্রাভেলাররা একটু বিশ্রাম নিতে পারে। তাহলে এটা একটা ফাংশন। সো এভাবে আমরা অ্যান্সারে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা। সো আইএলস মানে এরকম, আইএলস আসলে একটু এভাবেই আমাদেরকে আনসার বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে আমরা নাম্বার 3 একটু যাই। আচ্ছা, এরপরেটা হচ্ছে নাম্বার 3, the few existing staples in Delhi are more attractive than those found elsewhere. কিছু স্টেপলস যেটা দিল্লিতে আছে এক্সিস্ট করে তারা মোর অ্যাট্রাকটিভ দেন দোজ ফাউন্ড এলসওয়্যার। আর যেগুলো অন্যান্য জায়গা আছে তার থেকে দিল্লির যে স্টেপলস গুলো বেশি অ্যাট্রাকটিভ। ঠিক আছে, সো এই কথাটা বলা আছে। এটা হচ্ছে যে এখন আম, এখানে ফিউ এক্সিস্টিং দিল্লি দিল্লি বা দিল্লি দিল্লি
মোর অ্যাট্রাকটিভ, এগুলো ধরেন কিওয়ার্ডস হিসেবে আমরা সার্চ করব। হুম এখন বিষয়টা হচ্ছে যে এই কিওয়ার্ডে আপনি যখন, আমরা যখন পরবর্তীতে পড়ে যাব, এখানে কিন্তু ডেইলি, হ্যাঁ, অথবা মোর অ্যাট্রাকটিভ, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে বিষয় ডেইলি কথা কোথাও উল্লেখ পাওয়া যায় না। ঠিক আছে, আমরা ধরেন মোটামুটি 1-2 করে ফেলছি, ঠিক আছে। এখন এই ডেইলির কথাটা কোথাও উল্লেখ নেই, কারণ আপনি খেয়াল করেন একটা জিনিস, হ্যাঁ, বেসিক্যালি এটা হচ্ছে কোথায় বলেন তো, রাজস্থান। এটা কিন্তু প্রথমেও একবার না একাধিকবার বলে তারা বলেছে, স্টেপলস। গুজরাট না রাজস্থান? গুজরাট, গুজরাট, রাজস্থান। হুম গুজরাট রাজস্থান আছে, কিন্তু স্যার দিল্লিতে কিছু আছে। আচ্ছা, দিল্লি কিছু গুজরাট পাওয়া রাজস্থানের কথা বলা হয়েছে। এখন মোর অ্যাট্রাকটিভ এই কথাটা, হ্যাঁ, এই কথাটা কোথাও উল্লেখ নাই। বলা নাই। হ্যাঁ, যে মোর অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ এই কথাটা কোথাও উল্লেখ নাই। হুম এখন আপনি এই বিষয়টা স্কিপ করে গেলেন, যে আপনি যখন অন্যান্য প্যারাগুলো পড়বেন তখন এগুলো আপনার কাছে চলে আসবে। হ্যাঁ, আপনি নট গিভেন হিসাবে আপনি এটা মার্ক করে রাখবেন। হ্যাঁ, তারপরে আপনি অন্য ইয়েতে চলে যাবেন, কারণ এখানে কিন্তু আপনার পরবর্তী যে আহ এই প্যারাগ্রাফের ভিতরে এটা কিন্তু নাই, কারণ ওরা কিন্তু আপনার লাস্ট ওখানে যে আপনাকে আনসারটা দিবে না। ঠিক আছে, সুতরাং আপনার নেক্সট প্যাসেজে যখন আপনি দেখলেন যে এর ভিতরে মোর অ্যাট্রাকটিভ, আমরা যখন পরবর্তী প্যাসেজটা একটু দেখছি সেখানে এই ধরনের কিছু উল্লেখ নাই। ঠিক আছে, তখন আপনি নট গিভেন হিসেবে এটাকে মার্ক করে রাখলেন। ঠিক আছে, আপনি তো আরো প্যাসেজ পড়বেন, কিন্তু আপনি কিন্তু এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু অর্ডার ফলো করে। ঠিক আছে, সো অর্ডার যদি ফলো করে, আপনি পরবর্তী প্যাসেজ যেগুলো একটা দুটো প্যাসেজ আপনি একটু যদি ফার্স্ট চলে যান, আপনি যদি দেখবেন যে মোর অ্যাট্রাকটিভ এরকম কিছু উল্লেখ কিন্তু কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটাতে আমরা চলে আসি। It took workers many years to build the stone steps characteristics of staples. স্যার সরি স্যার, আমি একটু লিভ নিয়ে নিচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। অফিস থেকে বেরোবো স্যার, সারাদিন ওকে, অনেক ওকে, ওকে, স্যার। ঠিক আছে, আচ্ছা জি ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আছে, ওকে। তাহলে এরপরেরটা আমরা কি দেখছিলাম? It took workers many years to build the stone steps characteristics of staples. আচ্ছা, এখানে আমরা যদি কিওয়ার্ড গুলো খোঁজার জন্য বের করি, তাহলে স্টোন স্টেপস ক্যারেক্টারিস্টিক্স এইগুলো আমরা পাবো। আহ, আমরা এই ধরেন এই স্টোন স্টেপস এই বিষয়টা, যে এই স্টোন স্টেপের বিষয়টা প্যারাগ্রাফ 3-তে এবং 4-এ দুটা জায়গায় পাবো, স্টোন স্টেপস এর বিষয়টা পাবো। কিন্তু কোনো প্যারাগ্রাফই ইন্ডিকেট করে না যে আহ, এটা ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স অর নট। ঠিক আছে, হুম, এখানে দেখেন আপনারা প্যারাগ্রাফ 3-তে একটু দেখবেন। As their name suggests, staples comprise a series of stone steps descending from ground level to the water source. ঠিক আছে, আপনারা 3 নম্বর প্যাসেজটা দেখেছেন? জি। আচ্ছা, as their name suggests, staples comprise a series of stone steps descending from ground level to the ওয়াটার সোর্স। ডিজাইন করে গ্রাউন্ড লেভেল থেকে ওয়াটার সোর্সের দিকে এরকম ভাবে স্টোন স্টেপ আছে। বাট আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স টু বিল্ড দ্য স্টোন স্টেপস, মানে স্টোন স্টেপস এর বিল্ড করতে গেলে যে আহ, অনেক বছর লাগে। হুম ক্যারেক্টারিস্টিক অফ স্টেপলস, এই বিষয়টা কি এখানে কিন্তু উল্লেখ নাই। ঠিক আছে, এখানে অন্য বিষয়ে কথা বলেছে। হ্যাঁ, অ্যাকুইফারের কথা বলেছে। অ্যাকুইফার মানে ওয়াটার লেভেল, যেখান থেকে পানিটা আসে আর কি। হ্যাঁ, অ্যাকুইফার মানে মাটির একটা লেভেলে অ্যাকুইফার ওইখান থেকে আসে, সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, কিন্তু এইখানে দেখেন, আর যদি নিচের সেন্টেন্স গুলো আমরা পড়ি, সেখানে কিন্তু এটা উল্লেখ নাই। অন্য বিষয়ের কথা বলা হয়েছে, as it recedes following the rains, when the water level was high, the user need only to descend a few steps to reach it. হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কোথাও কি বলা আছে যে হাউ দে বিল্ড, হাউ মেনি ইয়ার্স ইট টেক্স, হ্যাঁ, এরকম কিছু বলা হয়। ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স টু বিল্ড দ্য স্টোন স্টেপস। স্টোন স্টেপস মানে পাথরের তৈরি একটা স্টেপ। হ্যাঁ, আচ্ছা, তো ওয়ার্কারদের অনেক বছর সময় লেগেছিল, এই কথাটার উল্লেখ আমাদের এখানে পাওয়া যায় না। সুতরাং এটাকে আমরা কি বলবো?
নট গিভেন। নট গিভেন বলে যাবো, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাতে আমরা আসছি, 5 নাম্বারটাতে আসি। The number of steps above the water level in a step well altered during the course of a year. Alter মানে চেঞ্জ করা বা এরকম। The number of steps above the water level in a step well, মানে number of the steps above the water level in a step well altered during the course of year. বছরের কোনো সময় এটা চেঞ্জ হয়। হ্যাঁ, নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার, ওয়াটার লেভেলের উপরে যে যে স্টেপ গুলো, হ্যাঁ, এটা অল্টার ডিউরিং দ্য কোর্স অফ এ ইয়ার। আচ্ছা, বছরের সময় কোন এক সময় সেগুলো চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা খুঁজবো হচ্ছে নাম্বার অফ স্টেপস, অল্টার, কোর্স অফ ইয়ার, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, প্যারাগ্রাফ 3-তে ধরেন থ্রিতেই আমরা তো তার ঠিক যে এর আগে যেটা পড়েছিলাম পরেরটা থেকে দেখি আমরা। দেখেন, when the water level was high, হ্যাঁ দেখেন একটা কথা আছে না, এর আগে আমরা পড়েছিলাম কি, ওই 3 নম্বর প্যারাগ্রাফে স্টোন স্টেপস এর পরে, হ্যাঁ তারপরেরটাতে দেখেন উপরে অ্যাকুইফারের কথা বলা আছে, তার নিচেই দেখেন, হ্যাঁ, when the গিভেন। when the water level was high, the user needed only to descend a few steps to reach it. হ্যাঁ, এটা ট্রু হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, when it was ট্রু ট্রু। low, several levels would have to be negotiated, ঠিক আছে। এটা সাজেস্ট করে যে ওয়াটার লেভেল চেঞ্জ হয়েছিল বছরের সময় কোন এক সময়, যেটা মিন করে যে নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল চেঞ্জড। হ্যাঁ, তাই না? তাহলে এটা কি সজীব ভাই বুঝতে পারছেন কি? আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি আবার সেজন্য বলছি। আচ্ছা, আমরা একটু আবার পড়ি, হ্যাঁ। তাহলেই দেখেন যে হোয়েন দ্য ওয়াটার লেভেল, আচ্ছা প্রথমে আমরা স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করি, হ্যাঁ, স্টেটমেন্টটা একটু বুঝি। স্টেটমেন্টটা আমরা করব যে নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন এ স্টেপ ওয়েল, দ্য নাম্বার অফ স্টেপস, ওয়াটার লেভেলের উপরে যে যে নাম্বার অফ স্টেপস গুলো থাকে, মানে যেগুলো ধাপগুলো বা স্টেপ আছে ইন এ স্টেপ ওয়েল অল্টার্ড ডিউরিং দ্য কোর্স অফ ইয়ার, বছরের কোনো সময় এগুলো চেঞ্জ হয়। অল্টার মানে হচ্ছে চেঞ্জ করা, আমরা তো জানি। স্যার এখানে বোঝাইতে চাইতেছে স্যার মানে পানির যে আপনার ওয়াটার, ইয়াটা হ্যাঁ, উচ্চতাটা সেটা ওয়াটার কম লেভেলটা বেশি হয় চেঞ্জ হয়। সিজন হ্যাঁ, চেঞ্জের সাথে। জি স্যার, এইটাই হ্যাঁ, বোঝাইতেছে এখানে। এটা হলো মেইন জিনিস, ওয়াটার লেভেলটা চেঞ্জ হয়, বছরের কোনো সময় চেঞ্জ হবেই। আচ্ছা, এখন আমরা যখন প্যারাগ্রাফে যাচ্ছি, when the water level was high, the user needed only to descend a few steps to reach it. ওয়াটার লেভেল হাই হলে তখন কিছু ইউজারকে কিছু স্টেপ ডিসেন্ড করতে হয়, হ্যাঁ, রিচ করার জন্য, ঠিক আছে। when it was low, several levels would have to be negotiated. যখন লো হয় আরো কয়েকটা স্টেপস নেগোশিয়েট করতে হয়, মানে তাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। তার মানে ওয়াটার লেভেলস অনুযায়ী আমাদেরকে ওই স্টেপ গুলো কম বেশি চেঞ্জ হয়। বছরের কোনো সময় ওয়াটার লেভেল বাড়ে, কোনো কোনো সময় ওয়াটার লেভেলটা কমে যায়। কমা এবং বাড়া অনুযায়ী আপনাকে অল্টার করতে হবে, মানে আপনার স্টেপ গুলো অল্টার, স্টেপ গুলো তো এক থাকবে না। ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছেন? যখন আপনি একটা, আরো সিম্পলি আরো চিন্তা করি, ধরেন একটা ধাপে ধাপে কুয়াতে চলে গেছেন, কুয়ার পানি যখন উপরের দিকে চলে আসে তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ব্যাকে আরো আরো কিছু কিছু স্টেপ গুলো কিছু, হ্যাঁ, ব্যাকে আসতে হবে। আবার যখন কুয়ার লেভেল, পানির লেভেলটা যখন আরো নিচে নেমে গেল, তখন আপনাকে সেভারাল লেভেলস উড হ্যাভ টু বি নেগোশিয়েটেড, মানে আরো কিছু লেভেল আপনাকে নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েটেড মানে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আপনাকে আরো বেশি অ্যাড করতে হবে, এরকম কিছু। মানে হচ্ছে যে আপনাকে হুবহু তো বলবে না, যখন আপনাকে ওয়াটার লেভেল লো হলে তখন একরকম হবে স্টেপ গুলো, আবার যখন ওয়াটার লেভেল হাই হবে তখন স্টেপ গুলো আর এক রকম হবে। সুতরাং ওই স্টেপ ওয়েলস এর স্টেপ গুলো মূলত ওয়াটার লেভেল অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। মূলত এখানে এটাই বলেছে যে এই সাজেস্ট, এই মেইনলি উদ্দেশ্য হচ্ছে এরকম যে ওয়াটার লেভেল আপনার যখন বাড়বে বা কমবে, আপনার স্টেপ গুলো সেই অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এটাই বলেছে যে দ্য
নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন এ স্টেপ ওয়েল অল্টার্ড ডিউরিং দ্য কোর্স অফ ইয়ার, বছরের কোনো সময় সেগুলো বাড়ে বা কমে, মানে চেঞ্জ হয়। চেঞ্জ বলতে কি, কমা এবং বাড়া, এটাই তো মূলত। ঠিক আছে, এভাবে আপনাকে মানে এটা বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো সবাই কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, সজীব ভাইয়া। আচ্ছা জি আচ্ছা, জি হ্যাঁ এটা প্রথম দিকে একটু ফটো ফটো লাগবে আপনার, আসলে ওই রিডিং যখন আমরা পড়তে 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 তখন আমরা মোটামুটি বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের ট্রু ফলস নট গিভেন আমরা মোটামুটি পেয়ে গেলাম, এবং বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটু বের করব। দেখবেন প্রথম তো যেগুলো সেগুলো খুব সহজে আনসার করা যাচ্ছে, আস্তে আস্তে একটু একটু অন্যরকম দু একটা কোশ্চেনের আনসার আপনাকে একটু চিন্তা করে, কমন সেন্স অ্যাপ্লাই করে, কখনো একটু চিন্তা করে বের করে নিয়ে আসতে হবে, যে তার মানে বছরে এটা চেঞ্জ হয়। চেঞ্জ হওয়া মানে স্টেপ গুলো কমে যায় বেড়ে যায়, কমে যায় বেড়ে যায়। পানি যখন পানি লেভেল কমে যায় বেড়ে যায়, তার মানে আপনাকে স্টেপ গুলো কমবে বাড়বে, কমবে বাড়বে। সো এইভাবেই এটা আপনাকে ওই উত্তরটা তো সেখান থেকে পিক করতে হবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী কোশ্চেন্সে চলে যাই। এখানে দেখেন, চুজ ওয়ান ওয়ার্ড অনলি। এই ইনস্ট্রাকশনে সবাই খুব ইম্পর্টেন্ট। চুজ ওয়ান ওয়ার্ড, আপনাকে একটাই ওয়ার্ড সিলেক্ট করতে হবে, এখানে দুটো ওয়ার্ড সিলেক্ট করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। সরি, সেখানে তিনটা কোশ্চেন, 6, 7, 8 তিনটা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা হুইচ পার্ট অফ সাম স্টেপলস প্রোভাইডেড শেড ফর পিপল। এই অ্যান্সার গুলো করার জন্য কি ব্যাকে যাব নাকি ওইটার পরের থেকে শুরু করব? হ্যাঁ, এটা আপনার ওই প্রথম দিকের আনসার গুলো সাধারণত প্রথম দিকে থাকবে, পরের দিকে আনসার গুলো পরের দিকে থাকবে, এভাবে সাধারণত থাকে। সো তারপরেও আপনি যখন আপনি দেখেন, আপনি আরেকটা বিষয়, প্রথমে যখন আপনি এই ট্রু ফলস নট গিভেনটা যখন আমরা করলাম, তখন মোটামুটি কিন্তু আপনার এই 3-4টা প্যাসেজ সম্বন্ধে আপনার ধারণা হয়ে গেছে, তাই না? আমরা তো 3টা প্যাসেজ অলরেডি ডান করে ফেলেছি না? যখন আমরা পড়বো তখন তো এই 3টা প্যাসেজের মধ্যে অলরেডি আমি চলে গিয়েছি। হ্যাঁ, সো এই 3টা প্যাসেজ যখন চলে গিয়েছি, তখন আপনার সুবিধা হবে যে এই 3টা প্যাসেজের মধ্যে আপনার কোথায় আছে অ্যান্সারটা, মোটামুটি একটা ধারণা আপনি পাবেন, বা আপনি যখন পড়েছেন তখন কিন্তু একটা ধারণা আপনার হয়েছে। সো এই ধারণাটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাকে সময়টা বাঁচাবে। হ্যাঁ, সময়টা, টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে মানে স্পেশালি ইন আইএলটিএস রিডিং মডিউল। সো এইখানেও আপনার একটা ধারণাটা কাজে নিতে হবে, মানে ব্রেনের মধ্যে কয়েকটা মানে ধাপ বা এরকম নিয়ে রাখতে হবে, যে এইখানে আমি 3টা প্যারাগ্রাফ পড়েছি, 3টা প্যারাগ্রাফের সামারি বা মোটামুটি কি বলা আছে, আমি সেখান থেকে মোটামুটি ধারণা আমার হয়ে গেছে। ঠিক আছে, সো এখানেও আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এরপরেরটা। আচ্ছা, দেখেন এর লাস্টে আমরা কত নাম্বার প্যারাগ্রাফ পড়েছিলাম? 3। 3টা। আচ্ছা, তাহলে আমরা 4টাই দেখি উত্তরটা আছে কিনা একটু দেখবো, 4 নাম্বার প্যারাগ্রাফটা। আচ্ছা, দ্য আনসার্স যেটা হবে সেটা হচ্ছে কি, যে হুইচ পার্ট অফ সাম স্টেপলস প্রোভাইডেড শেড ফর পিপল। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার প্যাসেজটা একটু আমরা খুব ফাস্ট সবাই একটু দেখি, সবাই এটা একটু সবাই বের করার চেষ্টা করে, তো দেখি আমরা একটু চেষ্টা করি সবাই। হ্যাঁ, 4 নাম্বার ধরে নিচ্ছি 4 নাম্বার প্যাসেজের মধ্যে উত্তরটা আছে। তো আমরা একটু ফাস্ট যাব, ফাস্ট রিডিং। 4 নাম্বার প্যাসেজ শুরু হচ্ছে স্যার সাম। আমি 6-7 বার করতে পারছি স্যার, কিন্তু আচ্ছা 8টা আচ্ছা, পাইতেছি না। ওকে ফাইন। তালাত ভাই, আমরা একটু দেখি তানিয়া আপু এবং মাসরুনা ভাই একটু, যাতে আমরা একটু বের করতে পারি। হ্যাঁ, আমি কি বলবো স্যার, কোথায় কোথায় আছে স্যার? না না, 6-7। আপনি আপনি বলা দরকার নেই, একটু দেখি তানিয়া আপু বের করতে পারে কিনা। হ্যাঁ, একটু দেখি আমরা, আমি তো বলে দিব, সমস্যা নেই। একটু ইয়ে দেখি তানিয়া আপু, আমরা একটু দেখি যে কোশ্চেনটা খুব ইজি ছিল, যে হুইচ পার্ট অফ সাম স্টেপলস প্রোভাইডেড শেড ফর পিপল। হ্যাঁ, হুইচ পার্ট অফ সাম স্টেপল। স্যার প্রথম 2 লাইনের মধ্যেই তো আমি আছে মনে হয়। আমি আচ্ছা, 4 নাম্বার প্যাসেজটা বলে দিলাম যে 4 নাম্বার প্যাসেজের মধ্যে আছে। আচ্ছা দেখেন, প্রথম লাইনেই তো আছে। একটু একটু দেখি, হ্যাঁ দেখি তানি আপু, মাসুরুরা ভাই, আপনি একটু দেখেন। হ্যাঁ, একটু জাস্ট কয়েকটা সেকেন্ড একটু দেখেন, আমরা চেষ্টা করি। ঠিক আছে,
আচ্ছা দেখেন, একদম কয়েকটা লাইন পরেই আনসারটা দেওয়া আছে। ধরেন আহ প্রথম কয়েকটা লাইনে নাই। হ্যাঁ, তারপরে লাইনে লেখা আছে দেখেন, বিল্ড ফ্রম স্টোন অ্যান্ড সাপোর্টেড বাই পিলার্স, এখান থেকে শুরু করেন তানিয়াপু। মাসুদুল্লাহ ভাইয়া, আপনি একটু দেখেন, জি স্যার। বিল্ড ফ্রম বিল ফ্রম stone and supported by pillars. They also included pavilions that sheltered visitors from the relentless heat. রিলেনলেস হিট মানে তীব্র হিট থেকে তাদেরকে কি করে, শেল্টার দেয়। ঠিক আছে, এই যে আচ্ছা জি, হ্যাঁ। শেল্টার দেওয়া। হ্যাঁ, ইয়ে হিট। আমাদের এক অর্থে উত্তর লাগবে, তাহলে আমি একটা অর্থ উত্তর চাই, দুটা ওয়ার্ড দেব না, কারণ দুইটা ওয়ার্ড দিলে ভুল। চাচ্ছে একটা ওয়ার্ড, তাহলে আমি একটা ওয়ার্ড দিব। তাহলে কি দিচ্ছে? শেড, শেড ফর পিপল আর শেল্টার একই শব্দ স্যার। হ্যাঁ দেখেন যে আহ উত্তরটা কি বলা আছে, যে বিল্ড ফ্রম স্টোন অ্যান্ড সাপোর্টেড বাই পিলার্স, স্টোন থেকে তৈরি এবং পিলার দ্বারা সাপোর্টেড হওয়া যে হয়ে হয়ে দে অলসো ইনক্লুডেড প্যাভিলিয়ন্স দ্যাট শেল্টার্ড ভিজিটার্স। শেল্টার্ড মানে এটাই হচ্ছে, তারা তাদেরকে ভিজিটরদের হিট থেকে বাঁচায়, হিট থেকে একটু কি দেয়, হিট থেকে ছায়া এখানে বলছে ছায়া শেড দেয়। ফর হ্যাঁ, পিপল। হ্যাঁ হিট থেকে ছায়া দেয়, তাহলে শেড শেড দেয়। এটা এই হ্যাঁ এই শেড, এই বিকেল শেডটাই স্যার, হচ্ছে ছায়া, শেল্টার দেওয়া। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার সিনোনিম করে নিয়ে আসতে হবে। শেল্টারটাই ছায়া দেওয়া, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা আপু বলেন তো, এটা কি হতে পারে? মানে উত্তরটা একটা ওয়ার্ডে যদি বলি, এখানে কিন্তু দেওয়া আছে একটা জিনিসের মাধ্যমে তারা শেল্টার দেয়, ওই লাইনের মধ্যে উত্তরটা আছে দেখেন। ওই শেল্টার আমরা বাই ভিজিটর। না না, রিলেটলেস হচ্ছে বিরামহীন তাপ, তা না। মানে কোন পার্ট, ওই প্রশ্নটা একটু একটু পড়ি আমরা। হ্যাঁ, প্রশ্নটা হুইচ ওটা না পার্ট, বুঝলে তো পারা যাবে না। হুইচ পার্ট Which সাম part স্টেপলস। of হ্যাঁ, stable যে স্টেপলস এর provide একটা shade পার্ট, for people? যেটা কিনা হিট থেকে আপনাকে ইয়ে করবে, বাঁচাবে, শেড দিবে, ছায়া দিবে, শেল্টার দিবে। ঠিক আছে, তাহলে কি হবে এটা? ওই যে গ্যালারির মধ্যে কি থাকে, প্যাভিলিয়ন থাকে। হুম, উত্তরটা Included pavilions. উত্তরটা হচ্ছে প্যাভিলিয়ন। প্যাভিলিয়নটা আপনাকে শেড দিবে। বিল ফ্রম স্টোন, এই দেখেন, দে অলসো ইনক্লুডেড প্যাভিলিয়ন, দে অলসো ইনক্লুডেড প্যাভিলিয়ন্স দ্যাট শেল্টার, যেটা কিনা শেল্টার করে, যেটা কিনা শেড দেয়। শেল্টার দেওয়া মানে হচ্ছে শেড দেওয়া। ঠিক আছে, শীত হিট থেকে আপনাকে শেল্টার দেয়। এখন বুঝতে পেরেছেন? জি। আশ্রয় দেয়, ছায়া দেওয়া। হ্যাঁ, তাহলে মাসুদুর ভাই আপনি বুঝতে পেরেছেন, সবার বোঝানো দরকার। হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার। এটা কিন্তু মানে প্যাসেজ ওয়ানের পেভিলিয়ন। হ্যাঁ, কঠিন কিছু না। আচ্ছা, এটা প্যাভিলিয়ন হবে। হুম, তো প্যাভিলিয়ন হচ্ছে শেল্টার, মানে এটা শেল্টার কথাটা আপনাকে এখানে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে শেড দেওয়া, আর এখানে দেওয়া আছে শেল্টার দেওয়া। শেড শেল্টার, মানে কি, ছায়া দেওয়া, হিট থেকে ছায়া দেওয়া। আর এরা বলছে শেল্টার, আর প্রচুর। শেল্টার আশ্রয় দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা তারপর এটা প্রশ্নে আমরা চলে যাই। হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট which took place in southern Rajasthan is mentioned in the article. এখানে একটা জিনিস খেয়াল করি, এটা প্রথমেই বলেছি, সবার আগে ইম্পর্টেন্ট, সবার আগে সবার আগে আমাদেরকে কোশ্চেনটা বুঝতে হবে, খুব তাড়াতাড়ি বুঝতে হবে। প্রথম দিকে বুঝতে একটু সময় নিব, বাট তারপরে আমরা হোয়াট টাইপ অফ সিরিয়াস খুবই ক্লাইমেট দ্রুত ইভেন্ট আমরা বুঝে যাব। এটা কিন্তু আর কোনো বিকল্প নেই। টুক পার্ট স্যার ঘটেছিল কোথায়? সাউথ হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট, মানে মারাত্মক ধরনের একটা জলবায়ু একটা ঘটিত বিষয়, জলবায়ু পরিবর্তনের ঘটেছিল, হ্যাঁ। হয়েছিল, হুইচ টুক প্লেস, টুক যেটা প্লেস ঘটেছিল ঘটেছিল স্যার। ইন সাউদার্ন রাজস্থান, যেটা সাউদার্ন ঘটেছিল, হ্যাঁ। ইজ মেনশন ইন দ্য আর্টিকেল। এই আর্টিকেলে মেনশন করা হয়েছিল সাউদার্ন রাজস্থানে একটা সিরিয়াস একটা ক্লাইমেট ইভেন্ট ঘটেছিল। সো ক্লাইমেট Okay. ইভেন্ট যখন আমরা বলি, তখন সাধারণত কি হয়, কি কি মাথায় আসে বলেন তো? খুব সিরিয়াস ধরনের ক্লাইমেট। জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, আর আমরা কিন্তু ওই যে একটু আগে যেটা তালাত ভাই বললো, একটা জিনিস আমরা কমন সেন্স অ্যাপ্লাই করা। হ্যাঁ, এই স্যার কথাটা। ড্রট ফ্লাড এগুলো হতে হ্যাঁ পারে। হ্যাঁ, কমন সেন্স অ্যাপ্লাই করলেও কিন্তু অনেক সময় কোশ্চেনটা মানে উত্তরটা আমাদের মাথায় একটা ছায়া শেড তৈরি করে, মানে আমাদের মাথায় একটা হম। প্রাইমারি একটা শেড তৈরি করে, সেখান থেকে উত্তরটা বের হয়ে আসে। আচ্ছা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এখন এরকম। প্যারাগ্রাফ পরের প্যারাগ্রাফে, 5 নম্বর প্যারাগ্রাফে যদি যাই, রাইটার রাইটার সেখানে কিন্তু আপনি উত্তর পাবো। তাহলে আপু, মাসুরুল্লাহ ভাই আপনারা খুব দ্রুত 5 নম্বর প্যাসেজটা একটু দেখেন। হ্যাঁ,
যে ডাউন থেকে স্যার, হ্যাঁ, ডাউন ডাউন। দ্য কান্ট্রি। পাঁচ নম্বর প্যাসেজটা আমরা একটু দেখি। হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে সাউদার্ন রাজস্থান, একটা একটা কথা বলা হচ্ছে। প্রথমে সাউদার্ন রাজস্থান খুঁজেন, তারপরে হচ্ছে দেখেন কই আছে, এটা এই খুঁজে দেখেন, পাবেন। সাউদার্ন রাজস্থানের কথা বলা হচ্ছে। আমরা 5 নম্বর প্যাসেজটা বুঝতে পেরেছেন আপু? জি জি। আচ্ছা, দেখেন সেখানে অনেক কথা বলা আছে, সবগুলো কথা তো আসলে আমাদের দরকার নাই, এগুলো আমাদের প্রত্যেকের সময় অপচয় হবে। খুব ফাস্ট চলে যাব, দেখেন। তারপর একটা একদম লাস্টের দিকে উত্তরটা আছে, আপনি একটু বের করতে পারেন তো দেখেন তো খুব তাড়াতাড়ি। মাসুরানা ভাই আপনিও বের করবেন, অ্যাক্টিভিটিস ফাইটিং। সজীব ভাই আপনিও বের করেন, এটা আমি চাচ্ছি সবাই পারবে। নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি অনেক কিছুক্ষণ ছিলাম না আসলে কোন জায়গায় একটু। ও আচ্ছা আচ্ছা, সজীব ভাই আপনি একটু ইয়ে বের করেন, ওই যে আইএলস কেমব্রিজ 10টা একটু বের করেন। হ্যাঁ, কেমব্রিজ 10টা, আপনার পেজ নাম্বার 18, 17, 18। হ্যাঁ, একটু দেখেন। ওই ট্রু ফলস পর্যন্ত ছিলাম স্যার, হ্যাঁ, ট্রু ট্রু ফলস গুলো ফলস। আপনি ছিলেন, তারপরে আপনার যে কোশ্চেন আনসার, শর্ট কোশ্চেন আনসার, যেটা হচ্ছে একটা ওয়ার্ডে কোশ্চেন আনসার যে দেওয়া হয়। হ্যাঁ, সেটাতে আমরা কোশ্চেন নাম্বার 7-এ যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে 5 নম্বর প্যাসেজটা একটু দেখবো খুব ফাস্ট। আপু আপনি এরকম ভাষা যদি আসতো স্যার একেবারে। সবাই, আচ্ছা, ডট হবে না, ইয়েস আপু, খরা। আমি একটু সময় নিচ্ছি এই কারণেই, তারপর যে আপু যেন বের করতে পারে। মাসুদুর ভাই আপনিও বের করার চেষ্টা করেন। হ্যাঁ, সবাইকে একটু চেষ্টা করতে হবে, সবাইকে পারতে হবে। কারণ হচ্ছে যে ড্রট, একটা জিনিস আমি একটু বললাম যে কমন সেন্স অ্যাপ্লাই করলে অনেক সময় দেখা যাচ্ছে রাজস্থান গুজরাটে কি হয়, প্রচুর মানে ড্রাই প্লেস, মানে মরুভূমি, তো সেখানে খরা হবে। এত সোজা প্রশ্ন স্যার দেয় না স্যার এখন। হ্যাঁ, এত সহজ তাহলে তো খুব সুন্দর একটা কথা বলছে। আচ্ছা, সো কোশ্চেন এত সহজ আসেও না, কিন্তু প্রথম প্যাসেজটা একটু সহজ থাকে। হ্যাঁ, প্রথম প্যাসেজটা একটু সহজ থাকবে। প্রথম তো তারপর প্যাসেজটা একটু সহজ দেয়। সহজ দেয়, তারপরে প্যাসেজগুলো এত সহজ থাকে না। হ্যাঁ, আর এই যে বিটুইন সাইডে যে ডট, এটা হবে কি অ্যান্সার? যে হ্যাঁ এটা ঠিক। 1996। হ্যাঁ, এটা দেখেন ড্রট লেখা আছে, যে সাউদার্ন হ্যাঁ হ্যাঁ সাফার্ড অ্যান্ড 8 ইয়ার ড্রট বিটুইন, একটা রেঞ্জ আছে, ইয়ারের রেঞ্জ আছে। ওকে হ্যাঁ ফাইন, হ্যাঁ, তাহলে এটাই এরপরে, হওয়ার কথা স্যার। হ্যাঁ এটা আমরা পেয়ে গেলাম, পরের কোশ্চেনে এটা চলে যাচ্ছি। ঘটেছিল কখন? আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, যে হু আর দ্য ফ্রিকুয়েন্ট ভিজিটার্স টু স্টেপলস নাও এ ডেজ। এখন একটা জিনিস মাথায় আপনাকে, ওভার ফ্রিকুয়েন্ট ভিজিটর, হ্যাঁ ফ্রিকুয়েন্ট, বারবার ঘটে স্যার। বারবার ফ্রিকুয়েন্ট ভিজিটর কারা, এখানেও আপনার আপনি যদি ইয়ে করেন, মোটামুটি একটা কমন সেন্স অ্যাপ্লাই করে আপনি বুঝতে পারবেন ফ্রিকুয়েন্ট ভিজিটর মানে কারা কারা ভিজিট করে বা ভিজিট কারা করে। এটা তো, এটার এই কোশ্চেনের আনসার দিলেই কিন্তু আপনার আপনার কোশ্চেনের আনসার উপস্থিত। হ্যাঁ, বুঝতে ট্রাভেলাররাই তো ভিজিট করবে। আচ্ছা, তারপরেও ফ্রিকুয়েন্ট ভিজিটর, এখানে প্রথম একটা জিনিস খেয়াল করেন, নাও এ স্যার ডেজ। এইখানে ঘরে স্যার ঘরে খুঁজে ঘন পাওয়ার ঘন ইয়াটা স্যার। কি হচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনার নাও এ ডেজ হচ্ছে আপনার কি কি কিওয়ার্ড, ওয়ার্ড হ্যাঁ স্যার, আর সেটাই বলতে টুডে আসে নাও হচ্ছে এ, একদম লাস্টের প্যারাতে লেখা আছে। একদম দেখেন লাস্টে পেয়ে এটা টুডে বুঝতে কথা এটা বলছে। টুরিস্ট হবে, কিন্তু এটা খুঁজে পাওয়ার জন্য এটা কি করতে হ্যাঁ, হবে? এখানে এখানে টুরিস্ট ফ্লক টু Nowadays। ওয়েও হ্যাঁ, এখানে আপনার নাওএডেজ দেখবেন দিতে যে হবে। লাস্ট প্যারাগ্রাফে ওরা নাওএডেজ দিয়ে আমরা বের করব, একদম লাস্ট প্যারাগ্রাফে চলে গেছে ওরা, যে আপনিও বুঝতে পারবেন যে বর্তমান নাওএডেজ কথা বলা হচ্ছে, টু ডেজ স্যার। প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইমের কথা বলা হচ্ছে, তার মানে হচ্ছে টুডে, একদম লাস্ট হ্যাঁ প্যারাগ্রাফ, টু ডেজ। একদম প্রথমটাই টুডে। Following ফলোইং ইয়ার্স অফ নেগলেক্ট, years of মানে neglect, many of these নেগলেক্ট, monuments to medieval engineering have been saved by the ইঞ্জিনিয়ারিং, Archaeological Survey of India. আচ্ছা, সার্ভে অফ ইন্ডিয়া। তারপরে দেখেন লেখা আছে, টুরিস্ট ফ্লক টু ওয়েলস ইন ফার ফ্লাং কর্নার্স অফ নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া টু গেজ ইন ওয়ান্ডার অ্যাট দোজ আর্কিটেকচারাল মার্ভেলস। মানে এর কথার উদ্দেশ্য হলো টুরিস্টের ঝাঁক। হ্যাঁ, তারা মানে এখানে দূর দূরান্ত থেকে তারা, এই টুরিস্টের ঝাঁক গুলো আসে ফার ফ্রম কর্নার্স অফ নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া টু গেজ ইন ওয়ান্ডার অ্যাট দোজ আর্কিটেকচারাল মার্ভেলস ফ্রম হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো। হ্যাঁ, এই আর্কিটেকচারাল মার্বেল উৎকর্ষ বা প্রযুক্তি, মানে যে সেই সময়কার যে উৎকর্ষ, যে আহ, আহ, যে প্রযুক্তিগত বা আর্কিটেকচারের যে উৎকর্ষ সবাই দেখতে আসে, টুরিস্ট ফ্লক মানে টুরিস্টের ঝাঁক। তাহলে টুরিস্ট ফ্লক কথাটা বললে আপনাকে তো আনসার দিতে হবে একটা ওয়ার্ডে, আপনাকে দিতে হবে টুরিস্টস। আপনি টুরিস্ট ফ্লক, ফ্লক দেন দুইটা শব্দ আছে এখানে, সো এখানে কোনো অ্যাডজেক্টিভ থাকলে সেই অ্যাডজেক্টিভ বাদ দিয়ে দিবেন, সমস্যা নেই। শুধুমাত্র মেইন যে ওয়ার্ড আনসার, টুরিস্ট। কারা আসে, ফ্রিকুয়েন্ট টুরিস্ট। ভিজিটার কারা, টুরিস্ট। কখন, নাও এ ডেজ। হ্যাঁ, আপনাকে যে এই
কিওয়ার্ডসটা যে আপনি সেভাবে আপনি এখান থেকে কিওয়ার্ডস এর মাধ্যমে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে। আর এই যে মাঝখানের যে প্যারাগ্রাফ গুলো, সেই প্যারাগ্রাফ গুলো পাশের যে কোশ্চেন গুলো আছে সেগুলো দেখলেও আপনি একটু চোখ বুলিয়ে গেলেও আপনি সেগুলো পেয়ে যাবেন। দেখেন পেজ নাম্বার 20, সবাই একটু বের করার চেষ্টা করেন তারপরের পেজটা। 9 to 13। হ্যাঁ, পেজ নাম্বার 20, আপনি কোশ্চেনটা একটু দেখবো আমরা। এটা হচ্ছে টেবিল কম্প্রেশন বলে আর কি। হ্যাঁ, টেবিল টেবিল কম্প্রেশন। সো টেবিলটা, ইনফরমেশন রিভিউ। হ্যাঁ এবার টেবিল কম্প্রেশন বলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চুজ ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। এখানে একটু খেয়াল করুন, আমরা প্রথম প্রথম যারা এগুলো দেখবো তখন তাদের কাছে ইম্পর্টেন্ট যে একটা ওয়ার্ড অ্যান্ড ইউজ করতে পারবো। এ নাম্বার, অর এ নাম্বার হতে পারে একটা একটা ওয়ার্ড শব্দ অথবা একটা সংখ্যা। তার সাথে, অথবা একটা সংখ্যা, অথবা অ্যান্ড একটা ফ্রম দ্য নাম। প্যাসেজ তার অফ মানে একটা ওয়ার্ড একটা নাম্বার হতে পারে, এর বেশি কিছু করা যাবে না। একদম আইন, আইন মানে আইন, এর বাইরে আর যাওয়া যাবে না। আচ্ছা, একটু এভাবে বলে দিচ্ছি সবার যাতে মাথা থাকে। আচ্ছা, তাহলে এখানে কতগুলো স্টেপ ওয়েল এর বিবরণ দেওয়া আছে। আচ্ছা, আপনার এখানে যে স্টেপ ওয়েল গুলোর বাম পাশে কলমে লেখা আছে রানী কি ভাব, সুরিয়া কুণ্ড, রানীজি কি বাউরি, চাঁদ বাউরি, হ্যাঁ, নিমারা নিমরানা নাকি বাউরি। আচ্ছা, এগুলো কি স্টেপওয়েল, ওদের গুজরাটের রাজধানীর স্টেপওয়েল গুলা, এগুলো খুব বিখ্যাত স্টেপওয়েল গুলোর মধ্যে এগুলো এটা দিয়ে সুবিধা হয়েছে আমাদের প্যাসেজ গুলো ফাইন্ড আউট করা। কারিগরি করা। এক্স্যাক্টলি, এটাতে আপনি প্যাসেজ গুলো চলে যেতে পারেন সরাসরি, এটা দেখেই প্যাসেজে চলে যেতে পারছেন। তার ডান পাশে কি দেওয়া আছে, ডেট দেওয়া আছে। হ্যাঁ, তারপরে তার সাথে ফিচার গুলো দেওয়া আছে। হ্যাঁ, ফিচার কি কি ফিচার আছে, সেই নির্দিষ্ট স্টেপওয়েলের কি কি ফিচার আছে সেটা আমরা বের করবো। তারপরে হচ্ছে আদার নোটস। হ্যাঁ, কতগুলো ক্ষেত্রে আমরা ফিচার বেদ দিয়ে আনসার দিতে হবে, কতগুলোতে আমরা আদার নোটসে যে আনসারটা দিব। ঠিক আছে। দেখেন আহ কোশ্চেনটা আমরা দেখেন, 9 নম্বর কোশ্চেন উত্তর দেওয়া আছে আদার নোটসে যে, 10 নম্বর উত্তর দেখেন এখানে আছে ফিচার্সে, ফিচার। 11-এ উত্তর আদার নোটসেও আছে। সুতরাং ওইখানের মধ্যে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি সেটা বের করার চেষ্টা করি কেমন। আচ্ছা, আদার তাহলে আচ্ছা তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আমরা প্রথমটাতে রানী কি ভাব, এখানে চলে যাচ্ছি সবাই। রানী কি ভাব। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 9 আমরা খুঁজবো এখন রানী কি ভাব। রানী কি ভাব, আমরা পেজটা উল্টাই বাম পাশে। রানী কি ভাবটা দেখেন তো, এই একদম বাম পাশে। 18 পেজে স্যার, হ্যাঁ হ্যাঁ ইন পাঠান হ্যাঁ ওপেরা। হ্যাঁ, এই দেখেন আমি ইট পাঠান, রানী কি ভাব, এই যে ইন পাঠান পাঠান। হ্যাঁ, রানী কি ভাব, এটা হচ্ছে আপনার উত্তরটা, মানে উত্তরটা এখানে পাওয়া যাবে। এখানে কি আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের বের করতে হবে restored স্যার। restored in 1960s excellent conditions despite the dash of 2001। 2001 একটা কিছু একটা হয়েছিল, তা সত্ত্বেও এটা, 2001, হ্যাঁ। তা সত্ত্বেও এটা এক্সেলেন্ট কন্ডিশনে আছে। এটা উত্তরটা হবে প্যাসেজের শেষে দেওয়া আছে। Despite In উত্তরটা দেওয়া January আছে। 2001, আচ্ছা, this ancient structure survived an earthquake that measured 7.6 on the Richter scale. তাহলে এটা আর্থকোয়েক হবে। এক্স্যাক্টলি, তাহলে আমরা উত্তরটা আর্থকোয়েক লিখবো, কোনো সংখ্যাটা না কিছু লেখা দরকার নেই, উত্তরটা পেয়ে গেছি আমরা। সজীব ভাই বুঝতে পেরেছেন? স্যার এক্সপ্লেন আচ্ছা এগেইন স্যার। আচ্ছা, সজীব ভাই, আচ্ছা মাসুদ ভাই, আমি বলছি আপনাকে। আচ্ছা, এখানে কি বলেছে আমরা একটু বলছি, যে রানী কি ভাব নামে যে স্টেপ ওয়েলটা আছে, রানী কি ভাব এই নামে যে স্টেপ ওয়েল আছে, এখানে বলা হচ্ছে আমাদের উত্তরটা একটু পড়বো, মানে প্রশ্নটা পড়বো। এটা এক্সিলেন্ট কন্ডিশনে আছে, এক্সিলেন্ট কন্ডিশনে আছে ডেসপাইট অফ, চমৎকার একটা এটা সেন্টেন্স সত্ত্বেও, আছে। ডেসপাইট অফ Despite মানে হলো সত্ত্বেও, সত্ত্বেও, হ্যাঁ, ড্যাশ অফ 2001, কোন একটা কিছু হয়েছিল 2001 সালে, তা সত্ত্বেও এটা এক্সিলেন্ট কন্ডিশনে রয়ে গেছে। ভালো অবস্থায় আছে স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু আহ ইয়েতে যাই, মানে ওই টপিকে চলে যাই, আপু যেমন একটু একটু আগে পরে বের করতে পেরেছে, আমরাও পারবো। আহ প্যারাগ্রাফ 7-এ আমরা তখন ওই যে গেলাম যে পারহ্যাপস ইনক্রেডিবিলি দেখেন, ইনক্রেডিবিলি ইন জানুয়ারি 2001, যেহেতু 2001-এর কথা বলা হয়েছে, আমরা খুব ফাস্ট চলে যাবো 2001-এ। These ancient structures survived an earthquake that measured 7.6, কত রিক্টার স্কেলে আসছিল। So stable remained, so the stable remained in excellent condition even though despite it suffered। দিস অ্যানসিয়েন্ট, এটা স্যার। ঠিক আছে, তার মানে হচ্ছে 2001 সালে
কি হয়েছিল 7.6 মাত্রার This ancient structure human survival tissue। and aquatic। ঠিক আছে, এটা ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ। ওকে ফাইন, তাহলে আমরা এটা বুঝে গেলাম। তারপরে চলে আসি আমরা সূর্যকান্ত। সূর্যকান্ত বা সূর্যকুন্দ বা সূর্যকান্ত। আচ্ছা, এটাতে আমরা যাব। এখানে কি চাচ্ছে সেটা আমাকে দেখি। চাচ্ছে, ফিচারটা চাচ্ছে যে স্টেপস অন দ্য ড্যাশ প্রডিউস জিওমেট্রিক্যাল প্যাটার্ন কার্ভ শাইনস। দেখেন এখানে আমরা কার্ভ কিওয়ার্ড শিং, কি দিয়ে, মানে স্যার কুচকানো নেই? হ্যাঁ কিছু একটা খুঁজতে হবে, কিওয়ার্ড দিয়ে খুঁজতে হবে। তাহলে আমরা কি, কোন কিওয়ার্ড দিয়ে খুঁজবো দেখেন তো সবাই একটু, যে প্রডিউস আ জিওমেট্রিক্যাল প্যাটার্ন, স্টেপস, ভৌগোলিক প্যাটার্ন। হ্যাঁ স্টেপস অন দ্য ড্যাশ, কোন একটা স্টেপ যেটা কিনা প্রডিউস করে আ জিওমেট্রিক্যাল প্যাটার্ন কার্ভড শাইনস। কার্ভ মানে বাঁকানো, শ্রাইন, হ্যাঁ, শ্রাইন মানে ওই যে অনেক সময় যে এগুলো গম্বুজ টম্বুজ এই টাইপের, হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বলবো, প্রডিউস জিওমেট্রিক্যাল প্যাটার্ন, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তরগুলো দেখার চেষ্টা করি। এটা আমাদের সূর্যকুন্দ, সূর্যকুন্দে চলে যাবো আমরা। হ্যাঁ, সূর্যকুন্দ তার পরেরটাই কিন্তু, বুঝতে পারছেন? জি হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক এই আছে। যে আছে স্যার, আর এই যে সূর্যকুন্দ, আচ্ছা ইন্টিগ্রাল। তাহলে সূর্যকুন্দের 10 নম্বরটা আনসার আমরা করব। তাহলে সূর্যকুন্দি দেখেন, আমরা একটু দেখি। এই এখানেই পেয়ে যাব। এখানে 11 নম্বরও কিন্তু আছে, 11 নম্বরও কিন্তু আমরা বের করতে হবে। 11 নম্বর হচ্ছে একই প্যাসেজে যেহেতু, সুতরাং আমরা সময় বাঁচানোর জন্য এটাও পড়ে নিব। লুকস মোর লাইক এ ড্যাশ দেন আ ওয়েল, যেটা কিনা দেখা যায় একটা কোনো একটা কিছুর মতো, যেটা কূপের চেয়েও যেন সেই রকম কিছু মনে হয়। এটা তো ট্যাঙ্ক, হ্যাঁ সেটা ট্যাঙ্ক হবে, আর ট্যাঙ্কের মতো দেখা যায়। ট্যাঙ্কের মতো দেখা যায়। আচ্ছা এখন আমরা বের করব 10 নম্বরটা, একটু বের করার চেষ্টা করব। আচ্ছা 10 নম্বরটা আমরা একটু পড়ে বোঝার চেষ্টা করি। আহ 10 নম্বরে বুঝতেছি না। আচ্ছা তালাত ভাই, তালাত ভাই দেখেন আমি আবার প্রশ্নটা বোঝার চেষ্টা করি। 10 নম্বরটা, স্টেপস অন দা ড্যাশ বা প্রডিউস আ জিওমেট্রিক্যাল প্যাটার্ন, জিওমেট্রিক্যাল প্যাটার্ন যেটা প্রডিউস করে। হ্যাঁ, এই স্টেপওয়েলের স্টেপস অন দা, এই সূর্যকুন্দের কোন একটা স্টেপে, যেটা কোন জিনিসটা এটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন প্রডিউস করে বা প্যাটার্ন একটা শো করে বা এরকম কিছু। ঠিক আছে, এটা আমরা বের করতে হবে কোন জিনিসটা। আচ্ছা তাহলে আহ দেখেন, স্যার এটা ফোর সাইড হবে স্যার, ফোর সাইড ফোর সাইড অফ হবে, হ্যাঁ। স্টেপস। আচ্ছা এখানে কোথায় আছে আমি দেখেন দেখান ফোর, দেখাচ্ছি। এইট ফোরটা অ্যাকচুয়ালি, নাম্বারে লিখবেন আর সাইড লিখবেন। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখেন আমরা, বাট displays the hallmarks of Staples architecture, including four sides of steps that descend to হুইচ the নাম্বার লাইন bottom স্যার? in stunning geometrical formation। দেখেন জিওমেট্রিক্যাল ফরমেশন কথাটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি এই সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, জিওমেট্রিক্যাল ফরমেশন। জিওমেট্রিক্যাল ফরমেশন। আর এখানে কি লেখা আছে উত্তর প্রশ্ন, এখানে আমাদের প্রশ্নে কি লেখা আছে? জিওমেট্রিক্যাল প্যাটার্ন, জিওমেট্রিক্যাল প্যাটার্ন, জিওমেট্রিক্যাল হ্যাঁ। প্যাটার্ন, জিওমেট্রিক্যাল ফরমেশন, অল দ্য সেম। আচ্ছা তাহলে আমরা কি পেয়েছি, যে ইট অ্যাকচুয়ালি রিজেম্বলস এ ট্যাঙ্ক। এই যে প্রথম পরের প্রশ্ন উত্তর এখানে চলে আসছে। ইট অ্যাকচুয়ালি রিজেম্বলস, রিজেম্বলস মানে প্রতীয়মান হওয়া, দেখা, দেখানো বা দেখতে মনে হয় আর কি। ইট রেদার দেন ওয়েল। অ্যাকচুয়ালি রিজেম্বলস এ ট্যাঙ্ক, কুন্দ মিন্স ট্যাঙ্ক হবে স্যার এটা। রেদার দেন এ ওয়েল। তাহলে এটা পরিষ্কার উত্তর, এর চেয়ে পরিষ্কার উত্তর কিন্তু নাই। আচ্ছা, ইট রিজেম্বলস এ ট্যাঙ্ক রেদার দেন আ ওয়েল, বাট ডিসপ্লেস দ্য হলমার্কস অফ স্টেপলস আর্কিটেকচার। যেটা আরো এটা বাট ডিসপ্লেস, এটা শো করে যেটা হলমার্কস অফ স্টেপল আর্কিটেক্ট, স্টেপলের যে আর্কিটেকচারকে স্পেশালি মানে শো করে, টু দ্য বটম ইন এ স্টানিং জিওমেট্রিক্যাল ফরমেশন, ফোর স্টেপস, ফোর সাইডস অফ স্টেপস, ফোর সাইডস অফ স্টেপস। তাহলে উত্তরটা কি হচ্ছে? ফোর সাইডস। তাহলে ফোরটা আমরা কোন কিসে লিখবো লিখবো? সংখ্যায়? হ্যাঁ, এখন এখন আপনার প্রশ্নের আমরা উত্তর পেয়ে গেছি, ফোর সাইডস। আমরা প্রশ্নের উত্তর কি লিখবো বলেন তো? এখানে কিন্তু আমাদের কি বলা আছে, যে আমাদের উত্তর লিখতে হবে ওয়ান ওয়ার্ড, ওয়ান একটি ওয়ার্ড। নাম্বার। তাহলে আমি যদি এফও উত্তর ওখানে লেখা আছে ফোর সাইডস, এফও ইউআর লেখা আছে, মানে সরাসরি লেখা আছে, ফোরটা লিখে দেওয়া আছে, আমরা সেটা লিখবো না। আমরা লিখবো নিউমেরিক ফোর, তারপরে সাইডস। ঠিক আছে, কারণ আমাদের তো একটার বেশি ওয়ার্ড লেখার নিয়ম নাই। তাহলে ওই ফোরটাকে আমরা নিউমেরিক করে দিব। ঠিক আছে, তাহলে সংখ্যা লেখা যাবে?
সংখ্যা মানে লিখে, হ্যাঁ ওয়ার্ডের লেখা পাশে সংখ্যা লেখা যাবে? লেখা যাবে। দেখেন লেখা আছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ সংখ্যা নাম্বার। না লিখলে তো ওয়ান, ডাবল ওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ ওয়ান ওয়ার্ড অ্যান্ড এ নাম্বার, ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার, মানে অ্যান্ড অথবা অর। অর মানে কি অথবা, আর অথবা। অ্যান্ড বলছে তার সাথে অ্যাড করে দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা ফোর সাইডটা লিখবো, ফোর সাইডস হচ্ছে উত্তর, লিখবো নিউমেরিক ফোর আর সাইডস, সাইডসটা ওভাবে লিখে দিব, ঠিক আছে। তাহলে এটা খেয়াল রাখবেন, এইরকম উত্তর আসলে কিন্তু এটাও কিন্তু মাথায় খাটাতে হবে। কারণ ওই যে আমি প্রথমেই বলেছি যে কোশ্চেনটা সবার আগে মাথায় নিয়ে নিতে হবে, একদম কোনো কথা নাই, এটার কোনো অল্টারনেটিভ কিছু হতে পারে না, কোশ্চেন মাথায় নিয়ে নিতে হবে। এবং যখন আনসারটা লিখবো, এখন তো আপনাকে আনসার শিফট করার জন্য কোনো সময় নাই, ওই আনসারটাই ফাইনাল, ওইটি ফাইনাল আনসার। আপনি যখন ফোর সাইড লিখবেন তখন নিউমেরিক ফোর আর তারপরে আপনি সাইডটা লিখে দিবেন, ঠিক আছে। ফোর সাইডস, নিউমেরিক ফোর সাইডস, বুঝতে পারছেন সবাই? আহ, মাসুদ ভাই বুঝতে পেরেছেন? সংখ্যায় চার লিখতে হবে, হ্যাঁ ঠিক স্যার। আছে, সংখ্যায় চার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নাহলে আচ্ছা, স্যার ডাবল ওয়ার্ড হয়ে যাবে। জি জি, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে রানীজি কি বাউরি, এরপরে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা কিন্তু দুটো আনসার পেয়ে গেছি। এখন আমরা যাচ্ছি রানীজি কি বাউরি। এখানে আমরা, এখানে কোনো নাই। কোনো কিছু নাই, তার মানে এখানে আমাদের কোনো উত্তর খোঁজার দরকার নাই। তারপরে আছে চাঁদ বাউরি। চাঁদ বাউরিকে এখানে 12 নম্বরটা আমরা খুঁজবো। চাঁদ বাউরি, চাঁদ বাউরিটা দেখেন, আপনারা একটু দেখলেই পাবেন চাঁদ বাউরি। আচ্ছা, চাঁদ বাউরিতে কি বলেছে? ওল্ড, Old ডিপ deep and and very very dramatic dramatic head has dash will provide which provide with a a view view to of the steps। a view of মানে কোন একটা কিছু যেটা অনেক পুরাতন কিছু, ওল্ড, ডিপ অ্যান্ড ভেরি ড্রামাটিক, হ্যাজ, যেটা কিনা which provide a not a view of view. the steps, যেটা কিনা ওই স্টেপটার স্যার ভিউ। এই প্যারা লাস্টের দিকে আছে স্যার হ্যাঁ, অ্যান্সারটা। এই যে আপনার, তাহলে আমরা কি কোন কিওয়ার্ড দিয়ে বের করবো? ওল্ড, ডিপ, ড্রামাটিক, প্রোভাইড, ভিউ অফ স্টেপস, এগুলো সবগুলো আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। এখন আমরা দেখি। আচ্ছা আচ্ছা, 10 নম্বর প্যারাগ্রাফ আমরা দেখি। 10 নম্বর প্যারাগ্রাফ, আচ্ছা 10 নম্বর প্যারাগ্রাফ পেয়েছো সবাই? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাস্টের দিকে দেখেন উত্তরটা আছে, হ্যাঁ, আমরা একটু দেখি সবাই বের করতে পারি কিনা। আমি কি বলবো স্যার? আচ্ছা, আপনি সবার পরে বলেন, আজকেও এখনো দেখি সবাই একটু পড়তেছে তো, সবাই একটু ফার্স্ট, মাসুরা ভাই একটু ফার্স্ট চলে যান। 10 নম্বর, তানিয়া আপু আপনি ফার্স্ট চলে যান। 10 নম্বর স্যার লাস্ট ওয়ান। না, এটা হচ্ছে 10 নম্বর প্যাসেজ, হচ্ছে একদম লাস্ট দুইটা, লাস্টের থেকে 3 নাম্বার, লাস্টের থেকে 3 নাম্বার। ওই যে ইন দ্য দেখুন ইন দ্য ওল্ড, ওল্ড, হ্যাঁ ইন দ্য হ্যাঁ ওল্ড, হ্যাঁ, ইন দ্য ওল্ড, ওল্ড এটা দিয়ে শুরু, হ্যাঁ। ওয়েন দেখেন এখানে কিন্তু লেখা টু আছে ওল্ড, ওল্ড, ওয়েন। ডিপ অ্যান্ড ড্রামাটিক হ্যাজ আদার নোটসে, যে আদার নোটসটা তাহলে আমরা লাস্টের দিকে পাবো, বোঝাই যাচ্ছে, একটু মাথা খাটাবেন। আদার নোটসটা আমরা লাস্টের দিকে যাব, আদার নোটসে তার মানে একদম লাস্টের দিকে নেমে গেলাম। এখানে দেখা আছে যে আহ, দেখেন একদম লাস্ট প্যারাগ্রাফে পেয়ে যাব যে অন দ্য ফোর্থ সাইড অন হুইচ সাইড verandas বারান্দা which are supported by বারান্দা ornate pillars, ornate মানে হচ্ছে অলংকার শোভিত বা এই ধরনের কিছু pillars overlook the steps on the fourth side। হ্যাঁ দেখেন, on the হুইচ fourth আর দ্য side verandas which are supported by ornate pillars overlook the steps, overlook the steps, যেটা হুইচ কিনা ওই স্টেপকে ওভারলুক স্যার করে। হুইচ এর বারান্দাতে হবে স্যার, হ্যাঁ হ্যাঁ, ভেরান্ডাটা উত্তর হবে, হ্যাঁ, যেটা কিনা বারান্দা হবে কি কেন করে, যে হুইচ আর হ্যাঁ। হুইচ এর আগে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার এটা এখানে উত্তরটা আছে, সেখান থেকে আপনার যে ওভারলুক করে, যে একটা কথা লেখা আছে না, বাই অর্নেট পিলার্স ওভারলুক দ্য স্টেপস। হ্যাঁ, এখানে কি হ্যাঁ এখানে কি দেওয়া ছিল, যে হুইচ প্রোভাইড আ ভিউ অফ দ্য স্টেপস। হুম, এই একটা কথার মাধ্যমে আপনি হ্যাঁ। বুঝতে পারবেন যে সেখানে কি বলা হয়েছে। বারান্দা, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যে প্রথমে স্টেপ ওয়ানের বর্ণনা, নাম, তারপরে ডেট, তারপরে ফিচার, তারপরে আদার নোটস, তারপরে আদার নোটস সবার পরে চলে যায় না, আদার নোটস হুম। সবার শেষে থাকবে, ফিচারটা মাঝামাঝি, ফিচার ডেট এটা মাঝামাঝি পর্যায়ে থাকবে, তার মানে আদার নোটস আমরা নিচের দিকেই আমাদের আনসারটা পেয়ে যাবো। হ্যাঁ, এটার একটা, জুড়ে কিন্তু আগে পেলাম। হ্যাঁ, কিন্তু এটা আদার নোটসে দেখেন এই যেখানে, হ্যাঁ, তবে সাধারণত এভাবে থাকে, আমি যেভাবে বলছি এভাবে থাকে। আবার সূর্যকুণ্ডে আপনার আপনার সেটা একটু আগেও পেয়েছে, আর দুয়াদের কথা বলা হচ্ছে যেহেতু, হ্যাঁ, আগেও থাকতে পারে, কিন্তু আমরা
একটু যদি মানে এইটা কমন সেন্সের মাধ্যমে যদি আমরা এটাও বের করে ফেলি যে লাস্টের দিকে থাকতে পারে সম্ভাবনা বেশি, সেখানে দেখে সেখান থেকে পিক করে ফেললাম, হ্যাঁ তাও হয়। সো আপনি পাবেনই, হ্যাঁ কোনো ভুল নাই, উত্তর সেখানে আপনাদের উত্তর হচ্ছে এই প্যারাগ্রাফের মধ্যে আছে, সুতরাং আপনার উত্তর কোথাও আর নাই, এখানে অবশ্যই থাকবে। সো এটা আপনার জন্য বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে আমরা লাস্টে এটা দেখছি নিম রানা কি বাউরি। এখানে ফিচার্স এর কথা বলা হয়েছে যে হ্যাজ টু লেভেলস, এটা যে ফিচার্স এ বলা হয়েছে হ্যাজ টু ড্যাশ লেভেলস, দুইটা লেভেল আছে, হ্যাঁ। নিমরানা কি বাউরি, তাহলে 11 নম্বর প্যাসেজে আমরা যাই, 11 নম্বর প্যাসেজে, তারপরের প্যাসেজে নিমরানা কি বাউরিতে এটা লেখা তো আছে। আগে constructed in around 70,100. It is 9 story deep, with the last two being underwater. Underwater. আন্ডার ওয়াটার, ইয়েস, আন্ডার ওয়াটার উইল বি দ্য আনসার, ওকে। আচ্ছা, তো তালাত ভাইয়ের আনসারটা নিলাম না, তালাত ভাই নেক্সট আনসার গুলো দিয়ে। আন্ডার ওয়াটার স্যার, ঠিক আন্ডার আছে ওয়াটার, স্যার। হ্যাঁ আচ্ছা, আন্ডার ওয়াটার, আন্ডার ওয়াটার ইজ দ্য উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে এখানে পরিষ্কার করে বলা আছে আন্ডার ওয়াটার, আমরা বুঝতে পেরেছি যে ইট ইজ দ্য 9 stories ডিপ উইথ দ্য লাস্ট টু, দেখেন টু বিং আন্ডার ওয়াটার। মাসুদ ভাই বুঝতে পেরেছেন? লাস্ট টু জি স্যার। বিং আন্ডার ওয়াটার, হ্যাঁ। একটু আপনাকে কিন্তু মাথাটা একটু খুবই মানে মাথা একদম শার্প রাখতে হবে, কারণ ওরা ওটা খুব বেশি সময় দেওয়া যাবে না। হ্যাঁ, এবং আমরা প্র্যাকটিসটাও করবো খুব এরকম, খুব বেশি সময় না দিয়ে যত দ্রুত সম্ভব আমরা বের করে ফেলবো আর কি, যা এটা। আচ্ছা, এরপরে আমরা আম, একটা সেকেন্ড। আচ্ছা, তাহলে এরপরের যেটা, আজকে সরি একটু ইলেকট্রিসিটির সমস্যার কারণে একটু দেরি করে আমাদেরকে মানে ইয়ে করতে হয়েছে, মানে শুরু করতে হয়েছে। সো আমি ভেবেছিলাম এটাও শেষ করে ফেলবো। এরপরেটা আমরা একটু দেখি, হ্যাঁ, যে রিডিং প্যাসেজ। এটা আমাদের হোমওয়ার্ক থাকবে, সবাই আমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবো। কোনো আনসার কোথাও না দেখে সবাই আমরা এই ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমস, হ্যাঁ, ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম, পরের পেজটা পেজ নাম্বার দেখেন 22, এটা একটু মানে যেহেতু প্যাসেজ নাম্বার 2, সো এখানে আগের মতো মানে এতখানি ডিরেক্ট আনসার থাকবে না, এখানে আপনাকে মাথা খাটিয়ে প্যারাগ্রাফ বের করতে হবে, প্যারাগ্রাফ হেডিংস, ঠিক আছে। সো আপনারা আমরা একটু দেখার চেষ্টা করি। ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমস 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত, এর উপরে একটা টোটাল 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা তারা প্যাসেজ দিয়েছে, প্যারাগ্রাফ দিয়েছে। আচ্ছা, এখানে আমাদের আম, কি করতে হবে তাহলে, সবাই বুঝতে পেরেছেন? হেডিং দিতে হবে, হেডিং দিতে হবে। তাহলে এই হেডিং গুলো কোনটা কিভাবে আমরা দিব, এটারও কিছু টেকনিক আছে। সবার আগে আপনাকে হেডিং গুলো দেখেন একটু চোখ বুলে নিতে হবে, ঠিক আছে। লিস্ট অফ হেডিংস দেখেন, একের থেকে একটা করে দেওয়া আছে, একটা করে দেওয়া আছে হেডিং এক্সাম্পল। হেডিং গুলো দেখে প্যারাগ্রাফে গেলে হেডিং গুলো ভুলে যাইতো। আচ্ছা, এখানে আমি বলি, একটা করে দেওয়া আছে, প্যারাগ্রাফ এফ দেওয়া আছে, হ্যাঁ, প্যারাগ্রাফ এফ হ্যাঁ, দেওয়া আছে। একটা আছে। এটা হচ্ছে আনসার হবে হচ্ছে, যেখানে আনসারটা তাহলে 7 নম্বর আনসারটা ক্রস করবে, 7 নম্বর আনসারটা কোনো আমাদের কাজে আসবে না, সেটা বাদ। আচ্ছা, তাহলে বাকিগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা, জাস্ট এ মিনিট। হুম। আচ্ছা, আমরা একটা আমরা একটা করি, হ্যাঁ। আম, প্রতিটা প্যারাগ্রাফ আমরা ধরবো, তাহলে প্যারাগ্রাফ বি নাম্বারটা শুরু করি, হ্যাঁ। প্যারাগ্রাফ বি নাম্বারটা, প্যারাগ্রাফ এ, আচ্ছা এ প্যারাগ্রাফটা, প্রথম প্যারাগ্রাফটা, সরি প্রথম প্যারাগ্রাফ। স্যার এইটার ইয়াটা হচ্ছে স্যার, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফই পড়ে যেতে হবে প্রথম থেকেই, যেটার সাথে ওই ম্যাচ কোশ্চেনের যে করে, অ্যান্সার মানে দেওয়া আছে সেইটা ম্যাচ করতে হবে। ম্যাচ করতে হবে, এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে প্রথম, প্রত্যেকটা প্যারাগ্রাফই পড়তে হবে প্রথম হ্যাঁ, থেকে। তারপরও আপনি একটু মানে প্রথমেই আপনি দেখে নিবেন একটু, আনসারটা অবশ্যই আমাদের একটু দেখে নিতে হবে, হ্যাঁ, একটু মাথায় রাখতে হবে।
ঠিক আছে? আচ্ছা, জি প্রথম স্যার, আগে কোশ্চেনটা দেখে তারপরে প্যারাগ্রাফ গুলো করবো। প্যারাগ্রাফটা যাবো আমরা। হ্যাঁ, আমরা একটা করে দিই এবং বাকিগুলো আপনারা সবাই বাসা থেকে করে নিয়ে আসবেন। হ্যাঁ, এখানে দেখেন, আহ আশা করছি সবাই আনসারগুলো পারবেন। ঠিক আছে, প্রথমে আমরা সবাই একটু পড়ি। হ্যাঁ, প্যারাগ্রাফ এ একটু পড়ি। পেজ নাম্বার হচ্ছে 22, একটু সবাই পড়ি। আচ্ছা ডিফিকাল্ট। আচ্ছা, ইট ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, তো প্রথমেই আপনি বুঝতে পারছেন যে ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম সম্বন্ধে বলা হচ্ছে 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত। এরকম একটা এই সময়ের ভিতরে ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। সুতরাং আমরা সেই আলোকেই আমরা পড়বো। What have been the trends and what are the prospects for European transport systems? কি কি ট্রেন্ডস আছে এবং কি কি প্রসপেক্টস, প্রপোজালস, সলিউশনস, এগুলো কি কি আছে সেগুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তাহলে সেগুলো সম্পর্কে কেন হচ্ছে সেগুলো আমরা বলবো। মানে এখানে বলা হয়েছে, খুব শর্টে আপনি ধারণা পেয়ে গেলেন এটা কি সম্পর্কে বলা হয়েছে। ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ অর vigorous economic growth without an efficient transport system. Although modern information technologies can reduce the demand for physical transport by facilitating teleworking and teleservices, the requirement for transport continues to increase. There are two key factors behind this trend. For passenger transport, the determining factor is the spectacular growth in car use. The number of cars in European Union roads saw an increase of 3 million cars cars each year from 1990 to 2010. And in the next decade, in EU will see a further substantial increase in its fleet. আচ্ছা, এখানে একটু জটিল ভাবে মানে ব্যাখ্যা করা হয়েছে যে এখানে ইউরোপিয়ান যে কিছু ইকোনমিক গ্রোথের কারণে ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ যে vigorous economic growth, concept of vigorous economic growth without an efficient transport system. ভিগোরাস ইকোনমিক গ্রোথটা কখনোই একটা এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া সম্ভব না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আমরা কোন প্যারাগ্রাফটা এর সাথে ম্যাচ করে। আচ্ছা, এখানে প্যারাগ্রাফে দেখেন বলা হয়েছে যে although modern information technologies can reduce the demand for physical transport, যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজি মানে তথ্য প্রযুক্তি ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর ফিজিক্যাল ট্রান্সপোর্ট। হ্যাঁ, এটা ঠিক, ফিজিক্যাল ট্রান্সপোর্টের ডিমান্ড একটু আসলে reduce করে এটা কমিয়ে দিয়েছে। by facilitating teleworking and teleservice. The requirement for transport continues to increase. The requirement for transport continues to increase. কিছু কিছু কারণে অথবা ফিজিক্যাল ট্রান্সপোর্টার হয়তো গুরুত্ব কিছুটা কম, কিছুটা ডিমান্ড কম থাকতেও পারে, বাট রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। হ্যাঁ, আবার 6 থেকে 7 নম্বর লাইনে দেখেন, the number of cars of European Union the number of cars on European Union roads saw an increase of 3 million cars each year from 90 to 2010. এটা মিন করে যে দ্যাট রিকোয়ারমেন্ট ফর ভেহিকলস কন্টিনিউস টু রাইজ, তাই না? এটা মিন করে না? এটা মিন করে দিস মিনস দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ফর ভেহিকলস কন্টিনিউস টু রাইজ, তাই না? তাহলে আমাদের উত্তরটা একটু বের করা, সবাই দেখি তো বের করতে পারেন কিনা। মানে মোটামুটি সামারিটা আমরা করে ফেলেছি যে কিছু কিছু কারণে হয়তো বা ডিমান্ড কম থাকতে পারে, কিন্তু নাম্বার অফ ভেহিকলস এর ডিমান্ডটা কিন্তু কন্টিনিউ ইন রাইজ, তাই না? তাহলে কি হবে? গ্রোথটা উপরের দিকে, তাই না? গ্রোথটা উপরের দিকে। তাহলে কি কি হবে? The number of cars of European Union roads saw an increase of 3 million cars. 3 million cars, এই কার্স গুলো ইচ ইয়ার। হ্যাঁ, তার মানে হচ্ছে এই কারের যে একটা র্যাপিড একটা গ্রোথ দেখতে পাচ্ছেন না? সো এটাই হচ্ছে উত্তর। দেখেন, তারপরে উত্তরগুলো আমরা দেখি। এই প্রাইভেট সেক্টরে growth of private transport. এক্স্যাক্টলি the rapid growth of private transport, the rapid growth of private transport, that will be the answer. এখানে আপনি ওই মোটামুটি এই দুইটা ক্ষেত্রে এই দুইটা লাইন দিয়ে মোটামুটি আপনি
প্যারাফ্রেসিং করে ফেলতে পারবেন যে আসলে কি বলা হচ্ছে, র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। আচ্ছা, তাহলে আমরা বাকিগুলো আমরা বাসায় একটু হোমওয়ার্ক থাকলো, আপনারা বাসায় একটু করে নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে এই যে বাকি হেডিংস গুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপরে আমরা এর পরের দিন আমরা সেটা দেখবো, এবং সাইকোলজি অফ ইনোভেশন, হ্যাঁ, এটা আমরা পড়বো, ঠিক আছে? প্যাসেজ নাম্বার 3, একটু প্যাসেজ নাম্বার 3 তে একটু ইট রিকোয়ার্স মোর এক্সপ্লানেশনস, মানে আরো কিছু এক্সপ্লানেশনস লাগবে। সো একটু সময় লাগবে আমি একটু বোঝার জন্য। প্রথম দিকে এটা তো আমরা দেখেছি যে লিসেনিং এ যেমন প্রথম সেকশনটা অনেকখানি ইজি ছিল, তারপরে একটু জটিল, তারপরে সেকশন 3 তো অনেক ক্ষেত্রে জটিল, খুবই জটিল ছিল, তাই না? সেকশন 3 অনেক সময় দেখা গেছে যে আমরা আনসারটা খুঁজতে লিসেনিং এর ক্ষেত্রে তখন আমরা বেশ মানে জটিল জটিল মানে কিছু জিনিস আমাদেরকে অ্যানালাইজ করতে হয়েছে। সো এরকম এখানে অনেকটা এরকমই হয়, মানে আমরা তো একাডেমিক প্র্যাকটিস করছি, আমরা কি সবাই একাডেমিক? একাডেমিক প্র্যাকটিস করলেও মানে ব্যাপারটা মূল বিষয়টা তো সেম। সো একাডেমিকই হলেও আপনি একাডেমিক প্র্যাকটিস করলে আপনার জিটি আরো ভালো পারবেন। হ্যাঁ, একাডেমিক কিছু অ্যানালাইসিস কিছু থাকে, অ্যানালিটিক্যাল ব্যাপারগুলো বেশি থাকে, এটা আপনাকে আরো হেল্প করে, জিটিটা তখন আপনার কাছে অনেক ইজিয়ার হয়ে যায়, ঠিক আছে? আমরা আমরা জিটিও দেখবো, সমস্যা নেই, জিটিও থাকবে। হ্যাঁ, জিটিও থেকেও আমরা পড়বো, সমস্যা হবে না। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আহ, এরপরে তাহলে আপনারা সবাই একটু তাহলে সবাই আমি আই এক্সপেক্ট ফ্রম এভরিওয়ান দ্যাট উই ক্যান মার্ক দ্য রাইট হেডিংস ফর অল দ্য প্যাসেজেস। ওকে, সবাই আমরা মার্ক করে নিয়ে আসবো যে কোনটা প্যাসেজ কোনটা হবে, কেমন? আচ্ছা, তাহলে আপু, তাহলে তানিয়াপুর কাছ থেকে আমি আশা করছি 80% আনসার রাইট, ঠিক আছে? উইদাউট হ্যাভিং এনি আনসার, কোনো আনসার না দেখে আপনার বাসায় ভুল না হলে না না, সমস্যা আমি নেই। তো তাহলে এই মানে যে আপনার কাছে আটকে যেতাম না, তাহলে তো আনসার থেকে বই তো ছিল আমার হ্যাঁ কাছে। হ্যাঁ, না এক্স্যাক্টলি। আর মাসরুনা ভাই, আপনিও কিন্তু পারতে হবে, হ্যাঁ, সবাই পারবো আমরা। সো উইল ট্রাই। পাশে সব হেডিং গুলো যেন সবাই মোটামুটি পারি, ওই যে একটু সময় বেশি নেন, সমস্যা নেই, যেন অ্যান্সার গুলো আমরা বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? প্রথম দিকে সময় বেশি লাগবে, পরের দিকে আপনি যখন আরেকটা বিষয় আপনাকে বলি যে সবাই একটু প্যাসেজ গুলো দেখবো, প্রচুর পড়বো, প্রতিদিন 3টা করে প্যাসেজ আমরা পড়বো। হ্যাঁ, তাহলে আমি অফিস আসছি তো স্যার, তাই তো ঠিক আছে। সমস্যা, তাছাড়া তো পড়লে তো হয়ই। হ্যাঁ, না, পড়ার প্র্যাকটিসটা আমাদের একটু বাড়াতে হবে। প্রথম দিকে মনে হবে তা খুব কম বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই, আপনাকে সবগুলো ওয়ার্ড মিনিং ধরে ধরে বের করতে পারবেন না, এটাতে মানে সবগুলো ওয়ার্ড মিনিং জানার দরকারও নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ,